হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. স্টার্ট করি। চলে আসছে। স্টার্ট করি। ওকে। Can you see my screen? সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. একটা ছোট কাজ দেবো আপনাদের। আরো স্টুডেন্ট আসতে হবে। হচ্ছে আপনাদের ফর্ম আপনাদের গ্রুপ ফর্ম করতে দিচ্ছে, আপনারা মোটামুটি সবাই গ্রুপ ফর্ম করে ফেলছেন আপনাদের সেকশনে। বাট তারপরও আমাদের প্রজেক্ট প্রপোজালের ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করা দরকার। যে প্রজেক্ট কে কি প্রজেক্ট করতে যাচ্ছে, ঠিক আছে কিনা সব কিছু এগুলো একটু ডিসকাশন দরকার। সো যেটা আপনারা সাবমিট করছিলেন, এভাবে আপনাদের প্রজেক্টের গ্রুপিং হয়েছিল 11টা গ্রুপ, তো 4 জন করে 11টা গ্রুপে ছিল 44 জন স্টুডেন্ট টোটাল, 11টা গ্রুপে 4 জন। আর আমি আপনাদের গ্রুপ ফর্ম দিয়ে দিছি যে কারো কোনো কোথাও সমস্যা আছে কিনা গ্রুপ ফর্মিং এ, যে স্যার নাম খুঁজে পাচ্ছি না বা আমার নামটা এই জায়গায় ছিল এখন এখানে দেখতে পাচ্ছি, এরকম কোনো সমস্যা আশা করি পাইনি। এবং কেউ অনুমতি ছাড়াও হয়তো বা গ্রুপে আপনার নাম লিখেনি। যাই হোক, কোনো কমপ্লেন আমি পাইনি, গত পরশুদিন দিচ্ছি, বাট আমি কমপ্লেন পাইনি। আচ্ছা, এখন হচ্ছে যে গ্রুপ ফর্মিং এর ক্ষেত্রে আমাদের প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হয়। প্রজেক্ট প্রপোজালের জন্য আলাদা করে একটা ফর্ম থাকে, সেই ফর্মটা আমি এই সেমিস্টারে দিচ্ছি না। অনেকগুলো আমাদের সময় কম, এই জন্য সেমিস্টারটা আমি গ্রুপ ফর্মিং এর ফর্মটা দিচ্ছি না। এই টাইপের একটা ফর্ম দেওয়া থাকে, এটা ফিল আপ করে আপনাদের দিতে হয় আর কি। ফিজিক্যালি যখন ক্লাস হয় তখন স্টুডেন্টরা স্যার একটা এগুলো প্রিন্ট করে নিয়ে আসে 10-12টা, স্টুডেন্টদের দিয়ে দেয়, স্টুডেন্ট একসাথে বসে গ্রুপ করে এটা ফিক্স করে যে কি করবে। ওকে, বাট অনলাইনেও এটা দেওয়া হয়, বাট আমি এই সেমিস্টারে দিচ্ছি না বিকজ এই সেমিস্টারের সময় কম। তো এই কাজটাই আমরা এই ফর্মের মধ্যেই করে ফেলবো। যে ফর্মটা আমরা গ্রুপ ফর্ম করছি সেখানেই আমরা টাইটেল বসাবো, যে কি টাইটেল দিচ্ছি এটা টাইটেলটা বসাবো, আর হচ্ছে কয়টা ইউজার থাকবে সেই ইউজারগুলো এখানে মেনশন করব এবং ফিচারগুলো মেনশন করব। এখন এখানে যদি আমি কিছু লিখে এন্টার দিলে, সো ইউ ডোন্ট নো হাউ টু গেট টু দ্য নেক্সট লাইন। তো এই জন্য আমি পাশে লিখে দিছি যে অল্টার, এটাতে ক্লিক করে লেখা স্টার্ট করবেন, অল্টার অ্যান্ড এন্টার, অল্ট এবং এন্টার একসাথে ক্লিক করলে পরের লাইনে আসবে, আবার অল্ট এন্টার ক্লিক করলে পরের লাইনে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই কিভাবে লিখবো এটা? টাইটেল তো একটাই লিখবেন, ইউজার তো একটাই লিখবেন, ফিচার হয়তো লাইন বাই লাইন লিখতে হবে, কয়েকটা লাইন লিখতে হবে। দ্যাটস রাইট, ফিচারের জন্য আমি এখানে একটা লিখে দিয়েছি যে আপনি এখানে লেখা শুরু করবেন, নতুন লাইনে আসা দরকার, অল্ট এন্টার ক্লিক করলে নেক্সট লাইনে যাবে। এটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, এগুলো দিয়ে দিবেন। আচ্ছা, আর এখানে টাইটেলটা দিবেন, টাইটেল কুড বি চেঞ্জড আফটার, মানে মিড টার্ম পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, টাইটেলটা এটাই থাকবে নট নেসেসারি। ইউজারগুলো, ফিচারগুলো এগুলো সাবমিট করবেন। এখন ইউজার এবং ফিচার এগুলোর মধ্যে ভুল থাকতে পারে, ঠিক আছে? ইউজার এবং ফিচার এর মধ্যে ভুল থাকতে পারে, তো সেগুলোকে আমি সলভ করে দিব আপনাদের। আপনারা সাবমিট করার পরে আমি সেগুলোকে ক্লাসে এসে আমি সলভ করে দিব। ওকে, তুমি এই কয়টা ইউজার নিলে তুমি এটা বাদ দিতে পারো বা এটা অ্যাড করতে পারো। আবার ফিচারের ক্ষেত্রে আমি বলে দিব যে এটা বাদ দিতে পারো, এটা অ্যাড করে দিতে পারো। ঠিক আছে? সো টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন, ইউজারও চেঞ্জ হতে পারে, ফিচারও চেঞ্জ হতে পারে, বাট আমি দেখে ক্লাসে ডিসকাস করে দিব সুবিধা। ওকে, এইটা কমপ্লিট করতে হবে বাই স্যাটারডে 12 তারিখ। এইটা ফিল আপ করতে হবে। টাইটেল আপনি আপনার মতো দেন, পরে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি দিলাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো ইটস ওকে, ইটস অলসো ওকে। ইউজার্স কয়টা ইউজার হবে আমরা ট্রাই করব, 4 জন করে মেম্বার আছি, 4টা ইউজার হবে অ্যাট লিস্ট। 4 জন ইউজার আছে, 4 জন মেম্বার আছি, 4 জন মেম্বার থাকলে 4টা ইউজার দিব। ওকে, এন্ড দেন ফিচারগুলো, কমন ফিচারগুলো দিব, যে এগুলো কমন ফিচার, এগুলো হচ্ছে পার্টিকুলার ইউজারের জন্য ফিচার, এভাবে দিয়ে দিব। সবাই ক্লিয়ার? অন্য কারো সাথে কারো সেলে হাত দিব না। আপনার লেখা এখানে যদি অনেক হয়ে যায় কোনো সমস্যা নেই, আপনি লিখতে থাকেন, আপনি লিখতে থাকেন।
লিখতে থাকেন, কোনো সমস্যা নেই, লিখে দেন, সমস্যা নেই। আমি এটা খুলে আমি যখন দেখবো আমি এটা ওপেন মানে ক্লিক করে তারপর ওপেন করে দেখবো। আপনি যদি দেখেন এটা তো স্যার দেখা যাচ্ছে না, এটা ধরে টানাটানি করি, বড় করে দেই যাতে দেখা যায়, এগুলো করবেন না। আমি যখন চেক করবো তখন আমি এটাতে ডাবল ক্লিক করেই দেখবো, যাতে করে আমি দেখতে পাই যে আচ্ছা স্টুডেন্ট কি লিখছে। সো আপনি ওটা নিয়ে বদার্ড হবেন না যে বাকিটুকু স্যার দেখতে পারবে কি পারবে না, ওটা নিয়ে আপনার বদার্ড হওয়ার দরকার নেই। আপনি জাস্ট আপনার মতো লিখে যাবেন, আমি চেক করার সময় চেক করে নেবেন। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ওকে, সো গ্রুপ 1 থেকে কেউ আসি? গ্রুপ 1, এনিওয়ান? এনিওয়ান ফ্রম গ্রুপ 1? আরফানুল কবির, কামরুন নাহার। Yes, sir. ওকে, বুঝতে পেরেছেন স্যার কি করতে বলা Yes, হয়েছে? sir. ধন্যবাদ, স্যার। ওকে, ঠিক আছে। গ্রুপ 2, এনিওয়ান ফ্রম গ্রুপ 2? আদিত্য চক্রবর্তী। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার, Clear? বুঝতে পেরেছি। ওকে, G3, শারমিন সুলতানা, ফাহিম আহমেদ, সাকিব, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, গ্রুপ 4, এনিওয়ান? Yes, sir. ওকে, গ্রুপ 5, মিশকাতুর। গ্রুপ 4 তো বলছে, গ্রুপ Yes, 5 sir. বলছে। গ্রুপ 6, Yes, sir. গ্রুপ 6 বুঝেছেন স্যার? Ji, sir. ওকে, গ্রুপ 7 থেকে কেউ? Yes, sir. ওকে, গ্রুপ Sir, 8? আমাদের টাইটেল গুলো কি আপনি দিয়ে দেবেন নাকি স্যার না, আমরা না, নিজে চয়েস? আপনি চুজ করেন, আপনি চুজ করেন। আপনারা খালি যদি ভুল করেন ইউজারের ভিতরে বা ফিচারের ভিতরে যদি কোনো ভুল করেন সেগুলো আমি খালি ধরাই দিব যে এটা থাকা উচিত, এটা থাকা উচিত না। ওকে, ওকে স্যার যদি সেম টাইটেল হয় লাইক স্যার আমি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে যাচ্ছি, যদি আরেকজন স্যার করতে চায় আর একজন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে চাচ্ছে, করুক, সমস্যা নেই। কখনোই দুইটা সেম ক্যাটাগরির হবে না, আমার এত বছরের এক্সপিরিয়েন্স বলে। ঠিক আছে, আর একটা জিনিস ট্রাই করব, আমি এটাকে ফরবিট করতেছি না যে যেটা হয়ে গেছে, যেটা একজন লিখে ফেলছে ওইটা আর লিখবো না, এটা আমি ফরবিট করতেছি না, বাট ট্রাই করব একটা যখন ধরেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অন্য একজন করতেছে, আমি অলরেডি দেখে ফেলছি ওকে সে তো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করতেছে, তাহলে আমি আর রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে যাবো না, সেটা বেটার, না যাওয়াটা বেটার, নিজের একটা নতুন আর একটা টপিকে করাটা বেটার। কারণ তখন একটা কম্পিটিশনের মতো চলে আসে যে তার কি কি ফিচার আছে, আমার কি কি ফিচার আছে, আমারটা কম আছে একটু, ওটা বেশি আছে একটু, এই টাইপের জিনিসগুলো চলে আসে। সো এই টাইপের জিনিসগুলো না করাটা বেটার, মানে ইউনিক কিছু একটা দিয়ে চেষ্টা করা হয়, বাট ইউনিক হলেও সেটা যদি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে হয়, বিকজ আমাদের অনেকগুলো টুল আছে, সবগুলো টুল ইউজ করতে হবে। কিন্তু আপনি যদি ম্যানেজমেন্ট সিস্টেম বানান সেক্ষেত্রে সেটা কাজে দিবে, কিন্তু আপনি যদি ম্যানেজমেন্ট সিস্টেম না বানায় যে কোনো একটা ইউনিক এমন কিছু ইউনিক জিনিস বানাতে যাচ্ছেন যেখানে কিনা ইউজারই আছে একটা, আমরা গ্রুপ মেম্বার আছে 4 জন, তাহলে ইউজার একটা গ্রুপ মেম্বার 4 জন, তাহলে কাজ করবো কিভাবে? তো এরকম কোনো কিছু বানাতে যাবো না, ওইগুলো মাথায় রেখে করবো। ওকে, গ্রুপ 8, এনিওয়ান? Yes, sir. Group 8? Okay, group 9? Yes, sir. Group 10? Yes, sir. Yes, sir. Group 11? Anyone from group 11? Saidul Rahman? Okay, there is a huge noise. You can mute your microphone. You are there. I so আমাদের প্রত্যেক গ্রুপ থেকে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করছি যে ওকে আমরা বুঝছি, তাহলে আমি আশা করি স্যাটারডেতেই আমি এটা পেয়ে যাবো, স্যাটারডেতে 12 তারিখে আমি এটা পেয়ে যাবো কমপ্লিট, বা শনিবার আমি দেখবো, রবিবার হয়তো আমি দিয়ে দেখবো। সো আপনারা আপনাদের মতো কাজ করা স্টার্ট করুন, গ্রুপে একজন বললেই হবে, আশা করি সমস্যা। ওকে, আর প্যারাগ্রাফ লিখবো না, জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট লিখে দেবো, ঠিক আছে, যে এটা করতে পারবো এটা করতে পারবো। ইয়েস শাখাওয়াত, বল। শাখাওয়াত হুসাইন। স্যার 5 মিনিট পরে কানেক্ট করছি স্যার, টাইটেল ইউজারের আর কিছু বলছেন ইম্পর্টেন্ট কিছু? না, এইটাই শুরু করছি, আমি বলছি যে এইটা জাস্ট কমপ্লিট করবেন, ঠিক আছে, শনিবার। ওকে স্যার।
এটার সাথে বসে ওকে দেন কে সজীব বর্মন আমাকে নক করতেছেন অ্যাবাউট গিট আমি বলছিলাম গিট নিয়ে আমাকে knock করবেন না স্যার ওখানে তো একটা রোতে লেখা লাগতেছে, রো তো বাড়ে না। হোয়াট রো বুঝি নাই কি বলছেন ধরেন স্যার একটা কলামে স্যার যে জায়গায় লিখবো আর কি, ধরেন ইউজারের জায়গায় ইউজার গুলো হ্যাঁ পাশে লিখে দেওয়া আছে দেখছেন অল্ট প্লাস এন্টার দিতে হবে ওকে লেখার সময় অল্ট প্লাস এন্টার দিতে হবে ওকে সজীব বর্মন ইয়েস স্যার হ্যাঁ বলেন স্যার স্যার আমি একবার বলে দিব আর বলবো না আপনি যে প্রবলেমে পড়ছেন এখানে লেখাই আছে প্রবলেমটা কি এখানে লেখাই আছে প্রবলেমটা কি দেখেন এখানে লিখে দিয়েছে যে এরর ফেল টু পুশ এইখানে পুশ করতে পারতেছে না কেন কারণ ওইখানে এমন কিছু আপডেট আছে যেটা আপনার লোকালে নাই তাহলে ওই লোকালের গুলো আপনার কাছে আনতে হবে প্রথমে লোকাল আনতে হলে পুল করতে হবে তারপরে স্ট্যাটাস চেক করে তারপর পুশ করতে হবে বুঝতে পারছি এই যে লিখে দিয়েছে দেখছেন হিন্ট গিট পুল করতে বলা হয়েছে বিফোর পুশিং अगेन আমি বলছিলাম যে আমি তারপরেও দেখাই দিচ্ছি দেখেন যে একই নামে সেম রেফারেন্সে ইউ মে ওয়ান্ট টু ফার্স্ট ইন্টিগ্রেট দ্য রিমোট চেঞ্জেস যেগুলো আছে অলরেডি চেঞ্জেস সেগুলো আপনার লোকালে নাই আপনার লোকালে ওগুলো নাই এই এররটা অনেকে পাইতেছে আপনি একা না ঠিক আছে এই এররটা কেন হচ্ছে কারণ প্রথমবার আপনি যখন পুশ করেছিলেন তখন আপনি পুশ করেছিলেন লেটস সে ডেস্কটপে রেখে অথবা অন্য কোনো জায়গায় রেখে প্রথমবার যখন ল্যাব 1 পুশ করতেছিলেন এখন যখন ল্যাব 2 পুশ করতে যাচ্ছেন বা সামথিং লাইক দিস তখন যেটা হচ্ছে যে এই যে দেখেন প্রথমে ছিল ডেস্কটপে ঠিক আছে এই ডেস্কটপে রেখে আপনি হয়তো সেটআপ করছেন এক জায়গা থেকে রিমোট সেটআপ করছেন এক জায়গা থেকে আপনি এখন পুশ করতে চাচ্ছেন আরেক জায়গা থেকে রিমোট সেটআপ করার পর এখন অন্য যে জায়গা থেকে আমি রিমোট সেটআপ করলাম এই যে লিখছেন গিট রিমোট অ্যাড অরিজিন এইচটিটিপি ওই সেটআপটা করছি করার পরে আপনি যখন পুশ করতে যাচ্ছেন ওরা তো ভার্সন কন্ট্রোল সিস্টেম কি করবে দুইটাকে ম্যাচ করবে যে আমি যাকে পুশ করাচ্ছি যে পুশ করতেছে ওর এনভায়রনমেন্ট আর আমার এনভায়রনমেন্ট সেম কিনা পুশ করতে গিয়ে দেখছে কি সেম না তখন বলছে কি আগে রিমোটের যেই এনভায়রনমেন্ট আছে সেগুলোকে তুমি অ্যাডাপ্ট করে নাও তারপরে তুমি তোমার যেগুলো আছে সেগুলোকে তুমি রিমোটকে দিতে পারো রিমোটের গুলোকে ওভাররাইড করতে পারবে না আগে তুমি রিমোটের গুলো তোমার কাছে নিবে তারপরে তুমি কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবে লাইক দ্যাট ওকে বুঝতে পেরেছেন ইয়েস স্যার স্যার আমার তো স্যার ল্যাব 1 এর যেটা আপলোড করেছিলাম ওইটা কপি করতে গিয়ে কাট করে ফেলেছিলাম তো এর জন্য পরে আর ওই হচ্ছিল না এখন আপনি কালকের মধ্যে করেন বাকিরা স্যার আমি স্যার ওইদিন আপনাকে ক্লাস শেষে দেখাইছিলাম স্যার ঠিক আছে সমস্যা নেই আচ্ছা বাকি যারা আজকে পর্যন্ত ল্যাব সাবমিট করতে পারিনি আজকে পর্যন্ত ডেট দেওয়া ছিল কালকে রাতের মধ্যে সাবমিট করতে ট্রাই করুন ঠিক আছে কালকে রাতের মধ্যে সবাই সাবমিট করতে ট্রাই করুন ওকে সো আমরা এখন স্টার্ট করি অনেক সময় গেছে আমাদের আজকে অনেক ছিল স্যার চেক বক্স গুলো কি স্যার অ্যারে আকারে স্যার নিব স্যার চেক বক্সের ভ্যালুগুলো আপনার তো নেওয়ার কিছু নাই ও অ্যারে হিসাবে নেয় আপনার নেওয়ার দরকার নেই ও অ্যারে হিসাবেই নিবে থার্ড ব্রেকেট দেওয়া লাগবে না স্যার নেমের পরে যে নাম না কিছু দিতে হবে আপনি আগে দেখেন চেক বক্সের ডাটাগুলোকে আপনি গেট করতে পারেন কি আগে আপনি সেটা ট্রাই করেন সবকিছুর একটা প্রসিডিউর আছে আগে আপনি ট্রাই করেন চেক বক্সের ডাটাগুলোকে আপনি শো করাতে পারেন কি চেক বক্সের ডাটাগুলোকে ইকো করানোর পরে এরপর আপনি ওইটাকে কাউন্ট করে দেখেন যে কয়টা ডাটা এখানে কাউন্ট হচ্ছে কাউন্ট ফাংশন ইউজ করে দেখেন তো বলেই দিলাম তারপর কাউন্ট ফাংশন যেটা রিটার্ন করবে সেটার সাথে ম্যাচ করাবে কতগুলো রিটার্ন করতেছে স্যার এগুলো করেছি স্যার কিন্তু যখন স্যার ইকো করতে যাচ্ছি তখন তো স্যার লুপের মাধ্যমে নাল চেক করে করছি কিন্তু স্যার হচ্ছে না ট্রাই করেন পারবেন স্যার যদি চেক না করা হয় তাহলে তো স্যার নাল থাকবে তাই না স্যার ডেটাগুলো রাইট ব্ল্যাঙ্ক থাকবে না ব্ল্যাঙ্ক স্যার মানে স্যার স্ট্রিং এর ভিতরে কোনো স্পেস বা কিছু থাকবে না স্পেস কিছু থাকবে না ফাঁকা দুইটাই এগুলো কেটে দিই এগুলো তো আমাদের লাগবে না আমরা আজকে নতুন টাস্ক স্টার্ট করব নতুন টপিক স্টার্ট করব আমি ট্রাই করব যতখানি পসিবল যাওয়ার পিএইচপি অ্যাডভান্সের তার আগে আমাদের ফার্স্ট এমসিকিউ কুইজ
আমরা ফার্স্ট এমসিকিউ কুইজ আমি বলতে ভুলে গেছি লাস্ট ক্লাস, আমি লাস্ট ক্লাসেই মেনশন করছি, বাট আমি মানে আপনাদের পাবলিকলি বলতে ভুলে গেছি। আমরা দিব হচ্ছে এটা 14 তারিখে, আমি বলছিলাম এক সপ্তাহ আগে, আমি আগেই ফিক্স করে রাখছি বাট ভুলে গেছিলাম, এই জন্য 14 তারিখে দিতে চাচ্ছি। আমি ল্যাব ক্লাসের মধ্যে কেন নিতে চাচ্ছি, কারণ ল্যাব ক্লাসে অনেক সময় থাকে, থিওরি ক্লাসে বেশি সময় থাকে না, ঠিক আছে, এই জন্য থিওরি ক্লাসে দিব না, থিওরি ক্লাসে তো আমাদের পড়তে হয়, সময় লাগে, ল্যাব ক্লাসে দিলে সুবিধা হয়। আর ইউ ওকে? 14 তারিখে আমি সিলেবাস বলে দিচ্ছি তারপরে। ইয়েস স্যার। সিলেবাস খুবই ইজি, সিলেবাস হচ্ছে HTTP, HTML, XML আর হচ্ছে PHP এর এগুলো, এই পর্যন্ত। এই ফর্ম না, ফর্ম PHP অ্যাডভান্স আজকে যেগুলো পড়বে এগুলো থাকবে না সিলেবাসে। সিলেবাসে থাকবে হচ্ছে HTML যা শিখছি, XML যা শিখছি, HTTP যা শিখছি এবং এইটুকু। এখন পড়তে হবে প্রচুর প্রচুর পড়তে হবে না, আপনারা যদি ক্লাস ঠিক মতো করে থাকেন ওইগুলোর মধ্যে থেকেই আসবে, খুব কঠিন কোনো কিছু আসবে। ওকে, সব MCQ টাইপ থাকবে, কোনো লেখালেখি থাকবে না। আমি শেষ করে নিই স্যার আগে, তারপর কোনো লেখালেখি থাকবে না, সব MCQ থাকবে। MCQতে কিছু কিছু থাকবে ডাবল আনসার, অল্প কয়টা 4-5টা ডাবল আনসার থাকবে, আর কয়েকটা থাকবে হচ্ছে সিঙ্গেল আনসার, বাকিগুলো থাকবে সিঙ্গেল আনসার। সিঙ্গেল আনসারগুলো আপনারা দেখেই বুঝে ফেলবেন কোনটা আনসার, সিঙ্গেল আনসার দিয়ে মাথা খাটাতে হবে না। ডাবল আনসার যেগুলো ওইগুলোতে একটু মাথা খাটাতে হবে। ক্লিয়ার সবাই? ফিফটিনটা MCQ আসবে, 15 মিনিটস টাইম। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, অ্যাডিশনাল টাইম নিয়ে আপনি কিন্তু 20-20 পাবেন না, অ্যাডিশনাল টাইমে 20-20 পাবেন না। বাট আপনি যদি মনে করেন আমি 2টা আনসার করতে পারলাম না, এখানে তো নেগেটিভ মার্কিং নেই, আপনি একটা আনসার করে দেন, যে আপনি একটা ভুল করলে আপনাকে নেগেটিভ মার্কিং করা হবে তো না। সো আপনি মনে করেন 10টা কোশ্চেন আছে, 10টার মধ্যে আপনি 8টা আনসার করতে পারছেন, আপনার সময় শেষ, আপনি বাকি 2টা যেটা কাছাকাছি মনে হয় দিয়ে সাবমিট করে দেন, সমস্যা নেই। বাট একটা কোশ্চেন নিয়ে বসে থাকবো, পুরো সময় শেষ হয়ে যাবে, তারপরে তাড়াহুড়ো করবো বাকিগুলো নিয়ে, এটা করবেন না। যেটা পারি না ওটা বাদ দিয়ে পরেরটা করেন, যেটা পারেন না ওটা বাদ দিয়ে পরেরটা করেন। এভাবে সবগুলো আনসার করার পর যেগুলো রেখে আসছেন ব্ল্যাঙ্ক, ওগুলোতে আবার চেক করেন যে কোনটা কোনটা ব্ল্যাঙ্ক রেখে আসছেন। হ্যাঁ, কেউ একজন কোশ্চেন করতেছিলেন, বলেন। স্যার আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু কভার করা হয়েছে ওই পর্যন্ত হচ্ছে কুইজ সিলেবাস, না আরো আগে, রেগুলার এক্সপ্রেশন পর্যন্ত, ফর্ম টর্মও থাকবে না। ওকে, PHP ফর্ম এগুলো থাকবে না, এগুলো তো পড়েছি লাস্ট ক্লাসে, এগুলো থাকবে না। রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন এগুলো। জি স্যার। স্যার ডাবল অ্যানসার যেগুলো থাকবে ওইখানে কি পার্শিয়াল মার্কিং হবে, যেমন একটা অ্যানসার হলো আরেকটা অ্যানসার ভুল হলো? যে একটা আনসার সঠিক করে আর একটা আনসার সঠিক করে না, তার মানে তার আন্দাজে হয়েছে, ওইটা হবে না। পার্শিয়াল মার্ক যেগুলোতে ডাবল আনসার আছে আমি সুন্দর করে লিখে দিব, যেটাতে ডাবল আনসার আছে এটা কেয়ারফুলি আনসার পারবেন, এমন কঠিন কোনো কিছু দেওয়া হবে না। ফার্স্ট কুইজটা তো অবশ্যই, ফার্স্ট কুইজে সবাই ভালো করবে, ফার্স্ট কুইজ নিয়ে কেউ টেনশন করবে না, ফার্স্ট কুইজ কেউ মিস দিবেন না, সোজা কথা। ফার্স্ট কুইজ মিস দিলে সেকেন্ড কুইজে ভালো করাটা একটু ডিফিকাল্ট, বাট ফার্স্ট কুইজে ভালো করলে আপনার কনফিডেন্স এমনি বেড়ে যায়, তখন আপনি সেকেন্ড কুইজ ভালো হবেই, সমস্যা নেই। বাট ফার্স্ট কুইজ যদি ভালো করতে না পারি, সেকেন্ড কুইজে ভালো করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? মানে আমিও তো স্টুডেন্ট ছিলাম এআইবিতে, আমার সময় এরকম, আমাদের সময় ছিল হচ্ছে বেস্ট 2, 3টা কুইজ হয়েছিল, বেস্ট 2 কাউন্ট করা হতো। এখন যেহেতু অনলাইনে, এখন আসলে আমি অনলাইনে আসার পরও বেস্ট 2 নিতাম, কিন্তু দেখা যায় যে একটা কুইজ নিতে গেলে আধা ঘন্টা সময় শেষ হয়ে যায় ক্লাস থেকে, তো সময় অফলাইনে তো মনে করেন 5 মিনিট আপনাদের এক্সট্রা ধরে রাখতে পারি, অনলাইনে কিন্তু 5 মিনিট এক্সট্রা ধরে রাখা ডিফিকাল্ট। দেখা যায় আপনার একটা ক্লাস আছে, আপনি এখনই যাবেন। হ্যাঁ বলেন স্যার। স্যার অন্য টাইমে দিতে পারেন স্যার, ক্লাস টাইমের বাইরে। না, ক্লাস টাইমে দিলে ঠিকমতো আসে, ক্লাস টাইমের বাইরে দিলে অনেকের অনেক কমপ্লেইন থাকে। জি স্যার। যে স্যার অন্য কোর্স আছে, এই আছে সেই আছে। আমি গত সেমিস্টারে ট্রাই করছিলাম থার্সডেতে নেওয়ার, থার্সডেতে আমার প্রায় 120টা স্টুডেন্টের মধ্যে 30 জনের অন্য কোর্স ছিল। 30 জনের মতো বলছে যে স্যার আমার তো বৃহস্পতিবার শিডিউল ক্লাস আছে। আচ্ছা, শনিবার স্টুডেন্টরা বলে স্যার সপ্তাহে 2 দিন বন্ধ পাই, শনিবার দিনটা বন্ধ পাই, ঠিক আছে ক্লাস টাইমই কম।
সমস্যা না স্যার জাস্ট থার্ড কুইজটা স্যার থার্ড কুইজ লেট মি সি থার্ড কুইজ নেওয়া যায় কিনা থার্ড কুইজ নেওয়া লেটস সি সময় পেলে নিব স্যার সময় মনে হয় পাবো না আমাদের মিট কবে 26 তারিখ আজকে কয় তারিখ 9 তারিখ দেখছেন টপিক কতটুকু কভার হয়েছে অনেক কিছু বাকি আছে ইন্টারমের আগে আমি ডেটাবেস ধরার চেষ্টা করবো কিন্তু পারবো না যদিও বাট চেষ্টা করবো স্যার আমাদের কি মিড উইকে এক্সাম আছে স্যার এক্সাম নাই খালি প্রেজেন্টেশন দিবেন প্রেজেন্টেশন কি প্রেজেন্টেশন না ডিসকাশন মানে আপনার এসে প্রেজেন্টেশন দিতে হবে না স্যার এটা এটা ওইটা ওইটা হ্যাঁ স্লাইড এগুলো কিছু বানাতে হবে না আপনি একটা ডেমো বানাই নিয়ে আসবেন আমাকে দেখাবেন তো স্যার এটা বানাইছি এটা আমার লগইন সিস্টেম এখান থেকে ডাটা এখানে যাচ্ছে এখান থেকে ডাটা আনতেছি এটা হচ্ছে এই সিস্টেম এটা হচ্ছে এই সিস্টেম দ্যাটস ইট খালি ডিসকাশন সবাই থাকবে ক্লাসে আপনার কাজও অন্যরাও দেখবে অন্যদের কাজও আপনারা দেখবেন ওপেন তো আগে ওপেন রাখা হইতো না এখন ওপেন রাখি কারণ ওপেন রাখলে মানে আপনি ধারণা পান আর কি যে কি করলে ভালো হইতো আর স্যার কাদেরকে প্রশংসা করতেছে কাদের কাজগুলো ভালো হয়েছে বলতেছে এই জিনিসগুলো ধরতে পারে স্টুডেন্টরা এই জন্য এখন ওপেন রাখা হয় যে মানে একসাথে আসে সবাই তারপরে গ্রুপ বাই গ্রুপ আমি রাখতে থাকি তারা এসে প্রেজেন্টেশন দেয় বাকিদের গুলো দেখে বুঝতে পারে যে ফাইনালে কি করতে হবে আমার ঠিক আছে এই জন্য এখন ওপেন রাখি এখন আবার রাখি না যে মানে কন্ডিশনের মধ্যে স্যার পোস্ট ইউজ করে তারপর ভ্যারিয়েবলটা দিয়েছে আবার মাঝে মধ্যে স্যার শুধু ভ্যারিয়েবলটা দিয়েছে স্যার এটা কখন স্যার পোস্ট ইউজ করব আর কখন নরমাল স্যার ভ্যারিয়েবলটা ইউজ করব আমাকে একটা এক্সাম্পল বলেন আমার মনে নেই কোনটার কথা বলতেছেন স্যার যেমন স্যার ল্যাব ক্লাস 2 তে গতবার স্যার গত ল্যাবে স্যার স্যার কন্ডিশন ইফ কন্ডিশনের মধ্যে স্যার হচ্ছে আপনি পোস্ট যেমন স্যার নেম দিয়ে স্যার পোস্ট নেম দিয়েছিলেন বা স্যার ইমেলের ক্ষেত্রে স্যার এমটি দিয়ে পোস্ট ইমেল আগে চেক করে নিয়েছিলেন আর স্যার আবার স্যার আবার অন্যান্য কিছু কিছু ইফ কন্ডিশন স্যার শুধু ভ্যারিয়েবল ইমেল বা অন্যান্য ভ্যারিয়েবল ইউজ করেছেন এইটা স্যার কখন পোস্ট ইউজ করব বা কখন যখন আমি ছাড়া আমি চেক করতেছিলাম ইফ ইজ সেট এর কথা বলতেছেন ইজ সেট মানে ব্ল্যাঙ্ক থাকলে চেক করে নিচ্ছি সেটা এমটি সেট করা হয়েছে কি হয় না হ্যাঁ স্যার আবার স্যার যখন আমি একটা জিনিস ক্লিয়ার করি দেখেন আপনি বলতেছেন $_ পোস্ট এইটা এই ভ্যারিয়েবলটার কথা বলতেছেন তাই না $_ পোস্ট আচ্ছা $_ পোস্ট তখন ইউজ করব যখন কিনা আমি সাবমিট করতেছি আমার ফর্মটার সাবমিট বাটনে ক্লিক করছি ফর্মের সাবমিট বাটনে ক্লিক করার ফলে এইখানে যে ইনপুটগুলো নিয়েছি এই ইনপুটগুলা যাচ্ছে হচ্ছে অ্যাকশন পেজে মানে যে অ্যাকশনে যে পেজটাতে যাচ্ছে এই ইনপুটগুলো অ্যাকশন পেজে যাচ্ছে কার মাধ্যমে পোস্ট মেথডের মাধ্যমে লেটস সে আমরা পোস্ট মেথড অথবা গেট মেথড ইউজ করব তো পোস্ট মেথড আমাদের পোস্ট মেথডের মাধ্যমে ডাটাগুলো যাচ্ছে ওই পেজে গিয়ে আমি কিন্তু এইটার নেম আছে ধরেন ব্লাড গ্রুপের নেম আছে ব্লাড শুধু ব্লাড সেই ব্লাড লিখলে কিন্তু আমি ওই পেজে পাবো না বিকজ কার মাধ্যমে আসছে সেই ব্লাডকে কি ওই অ্যাকশন পেজটা চিনে এই নেম ব্লাডটাকে অ্যাকশন পেজ চিনে না কিন্তু পোস্ট ব্লাড মানে $_ পোস্ট সেই ব্র্যাকেটের মধ্যে ব্লাড এইটাকে কিন্তু ওই পেজটা চিনে ইফ উই সাবমিট দ্য পেজ আমরা যদি পেজটাকে সাবমিট করি তখন সেইটাকে চিনবে তাছাড়াও কিন্তু সেইটাকে চিনবে না আমি মাত্র ডিলিট করে দিলাম ফাইলটা থাকলে দেখাতে পারবো আরেকবার দেখাই স্যার তাহলে স্যার আমরা যখন কোনো কাজ করব আগে স্যার ওই $_ পোস্ট দিয়ে ওটা স্যার আগে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিব স্যার তারপর সেই ভ্যারিয়েবলটা নিয়ে ও আচ্ছা বুঝতে পারছি কি বলছেন আপনি বলতেছেন কখনো কখনো আমি ভ্যারিয়েবল ইউজ করছি কখনো মানে ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি কখনো কখনো ডাইরেক্ট অ্যাসাইন করছি সেটা বলতে চাচ্ছেন ইয়েস স্যার ইয়েস আচ্ছা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেই কেন সহজতার কারণে ইজি করার কারণে আর তো কিছু না মানে আবার পোস্ট লিখবো এর থেকে একটা ভ্যারিয়েবলে রেখে দেই ইজন্ট দ্যাট ইজিয়ার
ভ্যারিয়েবলে Yes, রেখে sir, দিই। বুঝতে ওইটা আমি তাড়াহুড়া করতে গিয়ে হয়তো বা ভ্যারিয়েবলে রাখিনি, বাট সাধারণত ভ্যারিয়েবলে রেখে নিই আমি কাজ করার সময়। ইটস এ কনভেনশন, ইটস নট এ ম্যান্ডেটরি থিং। বুঝতে পারছেন? মানে এটা আমি চুজ করি ওইটা করা, বাট এটা ম্যান্ডেটরি না। আমি বুঝতে পারছি এখন কি বলছেন, প্রথমবার বুঝতে পারলাম। ওকে ওকে, আমরা স্টার্ট করি আজকের টপিক। আজকে ডেট টাইম আসলে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু না। ডেট টাইম হচ্ছে ওদের নিজস্ব ফাংশন দেওয়া আছে, পিএইচপির জন্য নিজস্ব ফাংশন দেওয়া আছে, এগুলো দিয়ে রিটার্ন করে। ডেট ফাংশন প্রথম ফরম্যাট, তারপর টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পের যেটা হয় যে এইটা রিকোয়ার্ড, মানে ফরম্যাটটা দিতেই হবে। টাইম স্ট্যাম্প আপনি দেন অথবা না দেন, ইট ডাজন্ট ম্যাটার, যে কারেন্ট টাইম ডেট ডিফল্ট যেটা আছে ওইটা রিটার্ন করে। আদারওয়াইজ ফরম্যাটটা দিলেই হয়, যেটা কিনা স্পেসিফাই করে ফরম্যাটটা কি আসবে, মানে প্রথমে ডে থাকবে, তারপরে মান্থ থাকবে, তারপরে ইয়ার থাকবে, এভাবে, নাকি প্রথমে ইয়ার থাকবে তারপরে মান্থ থাকবে, নাকি তারপরে ডেট থাকবে, এভাবে, লাইক দিস। এই যে দেখেন, টুডে ইজ ডেট ইয়ার স্ল্যাশ মান্থ স্ল্যাশ ডি, দিস আর কম্পালসারি, ম্যান্ডেটরি। এই ফরম্যাট দিতেই হবে, যে কোনো একটা ফরম্যাট আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, এভাবে দিলে আপনার আজকের ডেটগুলো দেখাবে। হয়তো ওদের কম্পাইলারটা পিছনের ডেট সিলেক্ট করে রাখছে, এই জন্য 2020 দেখাচ্ছে। আদারওয়াইজ এটা আমরা যদি রান করি আমাদের পিসিতে, আমাদের আজকের টাইমই দেখাবে, এবং আজকে কি বার সেটাও দেখাবে। আজকে কি বার দেখতে হলে আমাদের ছোট হাতের এল দিতে হবে, ডেট ছোট হাতের এল। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, যে যখন আমরা যে কোনো ওয়েবসাইট দেখি, ধরেন এই ওয়েবসাইটটাতে ফুটারের ভিতরে কপিরাইট থাকে না, কপিরাইট সেকশন, যে 1999 সাল থেকে 2021, এই 2021টা কি তারা বারবার লিখতেছে প্রতি বছর কি আপডেট করে পুশ করতেছে? কি মনে হয় প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখে পুশ করবে? না, তারা যেটা করে সেটা হচ্ছে ইকো করে দেয় হচ্ছে আজকের ডেট ইয়ারটাকে। এই জন্য 2021 সাল দেখে, যে কপিরাইট 2010 থেকে 2021। আমি যদি 2022-এ যাই তাহলে 2022, 2023-এ যাই তাহলে 2023, এভাবে। সো গেট এ টাইম, তো ডেট দেখলাম। টাইমের জন্য করা যায়, টাইমের জন্য শর্ট ফর্ম গুলো হচ্ছে এইচ। যদি কিনা বড় হাতের এইচ দেন তাহলে 0 থেকে 23, যদি ছোট হাতের এইচ দেন তখন হচ্ছে ছোট হাতের এইচ দেন তাহলে হচ্ছে 0 থেকে 12। যদি আই দেন মিনিট, সেকেন্ড দিলেও সেকেন্ডস, এ দিলে হচ্ছে এএম অর পিএম সেটা দেখাবে। ঠিক আছে, সেকেন্ড হলে এএম অর পিএম দেখাবে। সো এটার জন্য কি দেখাবে? এটার জন্য দেখাবে হচ্ছে আজকের এখনকার টাইম 2:33 মিনিট কত সেকেন্ড, এবং এএম নাকি পিএম। ট্রাইব দিলাম, এইটা জিএমটি টাইমে আসতেছে, এই জন্য আমাদের এখানে সেমটা আসবে না, 6 ঘন্টা পিছনে আসবে। 6 ঘন্টা পিছনে আসছে, রাইট? দেখতে পাচ্ছি। এটাকে যদি আমি এএমটাকে সরাই দেই, এএমটা আসছে না, এটাকে সরাই দিচ্ছি, এএমটা আসছে। এটা বড় হাতের এইচ দিলে 24 ঘন্টা আসার কথা, বাট ওখানে যেহেতু সকাল 8টা বাজে 24 ঘন্টা দেখাচ্ছে না, যেহেতু জিএমটি, ওদের জিএমটিতে ওদের টাইমে 8টা বাজে, আমরা তো +6 জিএমটি টাইম, রাইট? সো আমরা এখন আমাদের এখানে 2টা বাজে, ওদের এখানে 8টা বাজে। আর আমার টাইম জোন আমি এভাবে খুঁজে বের করতে পারি। তো টাইম জোনের এখানে টাইম জোনের ইগুলো দেওয়া আছে কোথায় জানি, যদি বাংলাদেশটা পেতে চান কি করতে হবে এটা বলা আছে, কোনো জায়গায় খুঁজে বের করতে হবে রেফারেন্স। স্যার ওই ভ্যালুটা ম্যানিপুলেট করা যায় না, লাইক স্যার y প্লাস যদি 6 দিয়ে দেই, ওই সবকিছু করা যায়, সবকিছুই করা যায়। তো ওখানে আপনি ওইটা তো ফরম্যাট আছে, আপনি তো ওইটা ভ্যালু হিসেবে ফরম্যাটে, মানে ওইটা তো আপনি টুডেসটা দেখতে চাচ্ছেন। আমি দেখাচ্ছিলাম ক্লাসে, আপনি কি ডেট অফ বার্থ কখনো আজকের ডেটের পরে সিলেক্ট করতে পারবেন? আজকে যদি কোনো ফর্ম ফিল আপ করতে চান 9 তারিখের পরে সিলেক্ট করতে পারবেন, এইগুলো দিনগুলো তো আসেই নেই, রাইট? সো সেইভাবে আমি যখন কোনো ফিল আপ করি, ধরেন আমি টিকিট ফিল আপ করতে যাচ্ছি, ফ্লাইট ফিল আপ বুকিং দিতে যাচ্ছি, ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে দেখেন আমি যখন ক্যালেন্ডার সিলেক্ট করতেছি, দেখছেন আগের ডেটগুলো আমাকে সিলেক্ট করতে দিচ্ছে না, আজকের আগেরগুলো কি ডিসেবল করা না? তাই না স্যার? এটা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, বাট এই সেম আইডিয়া তো সেম, পিএইচপি দিয়েও তো সেম কাজ করা যাবে। আগের দিনগুলো রিটার্নিং ওটাও সিলেক্ট করা যাচ্ছে, ডিপারচারটাও সিলেক্ট করা যাচ্ছে না, রিটার্নিংটাও সিলেক্ট করা যাচ্ছে। এগুলো আমরা মিন ম্যাক্স ফাংশন আছে স্যার, মিন ম্যাক্স ফাংশন দিয়ে ওরা করেন, ওরা মিন ম্যাক্স ফাংশন দিয়ে করে না, ওরা দিয়েই করছে। ওরা এত বড় ওয়েবসাইট চালায়, তারা মিন ম্যাক্স ফাংশন দিয়ে করবে না।
তারাও ব্যাক এন্ডে কোনো ভ্যালিডেশন রেখেছে অবশ্যই। ওকে, তো এরকমের আরো কিছু জিনিসপত্র আছে, যে ওই যে আপনি কোশ্চেন করলেন যে আরো কিছু করা যায় কিনা, প্লাস মাইনাস করা যায় কিনা। হ্যাঁ, করা যায়, এই যে করা যাচ্ছে, এগুলো করা যায়। আচ্ছা, এগুলো অতটা ইম্পর্টেন্ট ছিল না, ওটা শুধুমাত্র আমাদের যাদের ডেট থাকবে, ডেট অফ বার্থ, ওইটুকুর জন্য কাজে লাগবে, খুব বেশি প্রজেক্টে খুব বেশি কাজে লাগবে। বাট দিস ইনক্লুড ফাইল, ইনক্লুড অ্যান্ড রিকোয়ার্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ইনক্লুড এবং রিকোয়ার্ড, এই দুইটা পার্ট খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা সবকিছু কভার করবো না, আমরা ফাইল আপলোড পর্যন্ত কভার করবো, আর যদি পসিবল হয় অ্যাডভান্স এই জেসনটা একটু দেখবো, খালি থিওরিটিক্যালি, কোনো ইমপ্লিমেন্টেশন দেখবো। আমরা যেটা নেক্সট ল্যাবে যে কাজটা করবো আগামী সপ্তাহে মানডেতে, সেটা আমি একটু দেখাই দিই। সেটা অলরেডি আপনারা চারটা টাস্ক আছে টোটাল। এই চারটা টাস্কের মধ্যে দুইটা টাস্ক সবাই করে ফেলতে পারবেন, মানে যদি ল্যাব 2 করে থাকেন। ল্যাব 2 যদি পেরে থাকি তাহলে এই দুইটা টাস্ক সবাই পারবে, 1 আর 2। আর 3, 4-এর জন্য আজকে আমাদের নতুন টপিক কভার করতে হবে। সো 1, 2-তে কি আছে দেখেন, এই ফর্মটা বানাতে বলা হয়েছে। এই ফর্মটা ডিজাইন সবাই করতে পারবো না, কাজ করুক না করুক, বাট ডিজাইনটা সবাই করতে পারবো না। কি করছে, এটা একটা ফিল্ড সেট দিছে, একটা লিজেন্ড দিছে, আর এখানে একটা লেভেল দিছে, ইনপুট ফিল্ড, লেভেল দিছে, ইনপুট ফিল্ড, এখানে একটা চেক বক্স, এখানে একটা সাবমিট বাটন, এখানে একটা এলিং অ্যাঙ্কর ট্যাগ, এটা এই ডিজাইনটা তো সবাই করতে পারবে আশা করি। এখানে বলছে ইউজার ভ্যালিডেশন, ইউজার নেম ক্যান কন্টেইন আলফা নিউমেরিক্যাল ক্যারেক্টার পিরিয়ড ড্যাশ অর আন্ডারস্কোর অনলি। এই কাজটা অলরেডি করছি না, খালি নিউমেরিক্যালটা দেখি নেই, অ্যালফাবেটিক্যালি ক্যারেক্টার পিরিয়ড ড্যাশ আন্ডারস্কোর থাকলে আন্ডারস্কোর অ্যাড করবো। এই কয়টা জিনিস অ্যাড করা যাবে ইউজার নেমের ক্ষেত্রে, এবং ইউজার নেমে অ্যাটলিস্ট দুইটা ক্যারেক্টার হইতে হবে, অ্যাটলিস্ট দুইটা ক্যারেক্টার থাকতে হবে ইউজার নেমে। একটা দিলে হবে না, 5টা দেন সমস্যা নেই, একটা দিলে হবে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে মাস্ট নট বি লেস দেন 8 ক্যারেক্টার, পাসওয়ার্ডের লেন্থটাও হতে হবে 8 ক্যারেক্টারের। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, মানে @ অথবা এটা অথবা এটা অথবা এটা থাকতে হবে। সো যারা ল্যাব টাস্ক 2 করেছি বা করতেছি বা করেছি, তাদের জন্য বলেন যে এই জিনিসটা পসিবল কিনা, অলরেডি আমরা যা যা পড়ছি ওইটুকু নলেজ দিয়ে এইটুকু কাজ করা পসিবল কিনা। পসিবল স্যার, পসিবল। সেকেন্ডটা দেখেন তো, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড শুড নট বি সেম অ্যাজ কারেন্ট পাসওয়ার্ড। তাহলে কারেন্ট পাসওয়ার্ডটা আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো আগে, ধরেন ABCD 1 2 3 4, ওকে, সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো কারেন্ট পাসওয়ার্ডকে, তারপর চেক করব নিউ পাসওয়ার্ড যখন ইনপুট দিব কারেন্ট পাসওয়ার্ডের সাথে ম্যাচ করতেছে কিনা। কারেন্ট পাসওয়ার্ডের সাথে আগে কারেন্ট পাসওয়ার্ড নিজেকে নিজে ম্যাচ করাইতে হবে, কারেন্ট পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আপনি যখন ধরেন ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন অথবা এই যে টিমসের পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন, তখন আপনাকে আগে বলে না যে কারেন্ট পাসওয়ার্ডটা দাও, তারপরে বলেন নিউ পাসওয়ার্ড দাও। এবং কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড কখনো একই পাসওয়ার্ড হইতে দেয় না, দেখছেন, বলে যে অলরেডি এই পাসওয়ার্ডটা তুমি ইউজ করছো। তো ওই ভ্যালিডেশনটাই এখানে করছে। বলেন তো এইটা পসিবল কিনা আমাদের এখন পর্যন্ত যতটুকু নলেজ আছে ততটুকু দিয়ে করা পসিবল? স্যার পসিবল। ওকে, এখন যেটুকু নলেজ নাই সেটা হচ্ছে এই ছবিটা আপলোড করতে বলা হয়েছে, বলছে যে প্রোফাইল পিকচার ফরম্যাট মাস্ট বি JPEG, JPG, PNG, এবং সেটার সাইজ হতে পারবে না 4 MB বড় হতে পারবে না, এই কথাটুকু বলা হয়েছে। এটা আমরা শিখবো আজকে, আমি করেই দিব, কোডই করে আপনাদের দিয়ে দিব, ওইটাই জাস্ট ইউজ করবেন, সেম কোডই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। 3 নাম্বারটা তো আমি দিয়ে দিব। 4 নাম্বারটা বলছে এইটার ডিজাইন করো, এইটার ভ্যালিডেশন অলরেডি আমরা পারি কি পারি না। যদি ল্যাব 2 এবং এই 1 2 করে আসি, তাহলে এই 4 নাম্বারের দেখেন তো ইনপুট ফিল্ড গুলো সবগুলো ভ্যালিডেশন আমার কাছে আগে থেকে করা আছে কি নাই। 4 নাম্বার। আচ্ছা স্যার, কত ল্যাবের টাস্ক? গত ল্যাবের টাস্ক আর আজকের ল্যাবের কি আছে? ইউজার নেম, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, রাইট? ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই ভ্যালিডেশন করব। কিন্তু বলা হয়েছে স্টোর অল দ্য ডাটা ইন এ JSON ফাইল নেমড data.json। এইটা আমাদের শিখতে হবে আজকে। এটা তো আমরা পারি না যে কিভাবে সাবমিট করলে এগুলো data.json এ যাবে, এই জিনিসটা আমাদের শিখতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? অনেকে করে ফেলতে পারবে নিজে নিজেই, আমি জানি অনেকে নিজে নিজে করে ফেলতে পারবে, বাট স্টিল সবার জন্যই আমি এগুলো প্রত্যেকটা টার্ম একটা করে দিয়ে দিব। ওকে, আরেকটা ঘটনা হচ্ছে এই যে ল্যাব 3 থেকে শুরু করে আমরা ল্যাব 9 পর্যন্ত যাব, যে
এখানে প্রত্যেকটা টাস্ক আমরা চেষ্টা করব আমাদের প্রজেক্ট রিলেটেড করতে। এই ল্যাব 3 থেকে শুরু করে ল্যাব 9 পর্যন্ত আমরা প্রজেক্টের বাইরে কোনো কিছু করব না। যেমন ধরেন আমি প্রজেক্টের জন্য লগইন ফর্ম তো আমার বানাতেই হবে, আমি এখনই বানাই রাখি। আমার প্রজেক্টের জন্য চেঞ্জ পাসওয়ার্ড বানাতে হবে, এখনই বানাই রাখতেছি ল্যাব থেকেই। ছবি আপলোড করতে হবে, এখনই করতেছি। আমার রেজিস্ট্রেশন ফর্ম থাকবে প্রজেক্টে, এখনই করে ফেলতেছি। আমরা 4 জন মেম্বারের 4টা রেজিস্ট্রেশন ফর্ম হবে, 4 জন মেম্বারের 4টা লগইন ফর্ম হবে, 4 জন মেম্বারের 4টা প্রোফাইল আপলোড হবে, 4 জন মেম্বারের 4টা চেঞ্জ পাসওয়ার্ড হবে, 4টা ইউজারের জন্য 4 জন 4টা করবে। বুঝতে পেরেছি সবাই? ইউ ক্যান গেট হেল্প, ইউ ক্যান গেট কোড। আমি তো কোড দিয়েই দিচ্ছি, এরপরে মনে করেন নিজেরা ডিসকাস করে করতে চান, কোনো সমস্যা নেই, বাট আরেকজনের কোড কপি করে এনে আমাকে দেখাবেন। আমার কোড আমাকে কপি করে দেখাতে পারবেন, আমার কোড আমাকে দেখাইতে পারবেন, কিন্তু আমাকে বুঝাতে হবে। আরেকজনের কোড যদি আপনি নিয়ে আসেন সমস্যা নেই, বাট আপনার বুঝতে হবে যে কেন এটা ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি। ওকে, হ্যাঁ বলেন স্যার। অনার বা অ্যাডমিন স্যার, ওদের জন্য কি রেজিস্ট্রেশন ফর্ম লাগবে? আচ্ছা, না, ওনার বা অ্যাডমিন ওদের জন্য রেজিস্ট্রেশন ফর্ম লাগবে না। তাহলে ওদের জন্য কি করতে হবে? ওদের জন্য কি রেজিস্ট্রেশন ফর্ম থাকবে? ওরা কি করতে পারে? ওরা অন্য একটা ইউজারের জন্য রেজিস্ট্রেশন করে দিতে পারে না ওনার বা অ্যাডমিন? তাহলে সেটাও তো রেজিস্ট্রেশন হয়ে গেল না? মানে নিজেকে নিজে রেজিস্টার করতে পারতেছি না ঠিকই, বাট লগইন করার পর হ্যাঁ রাইট, মানে সে আলটিমেটলি কাজ আমরা সবাই করতে পারি, সবাই জানি সেম টপিক কভার করতে পারি, এভাবে রাখ। যেমন ধরেন যে অ্যাডমিন সে ম্যানেজারের প্রোফাইল অ্যাড করতে পারবে, যে ম্যানেজার সে সেলারের প্রোফাইল অ্যাড করতে পারবে, সে অলসো যে কাস্টমার তারটাও অ্যাড করতে পারে। ওকে, ঠিক আছে এভাবে। সো আমরা স্টার্ট করি ইনক্লুড এন্ড রিকোয়ার্ড টুডে। ইম্পর্টেন্ট। এই ফাইলের মধ্যে আচ্ছা দেখেন তো, আমি যে ভিউতে এখন আছি, এখানে এমন কি জিনিস দেখতে পাচ্ছেন কমন, যেটা কিনা অন্যান্য পেজে গেলেও আসে, একই জিনিস আসে। যেমন আমি এখন ক্লিক করলাম হচ্ছে ইনক্লুডে, একটু আগে ছিলাম ডেট এন্ড টাইমে, এখন আবার ইনক্লুডে আসতেছি। এমন কি কি জিনিস আছে যেগুলো কমন, যেগুলো চেঞ্জ হচ্ছে না পেজের মধ্যে? এনিওয়ান? সেই স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে। ওয়েট, শুধু ট্যাব চেঞ্জ হচ্ছে, শুধু ভিতরের জিনিসটুকু চেঞ্জ হচ্ছে, এই উপরেরটা, এই বাম পাশেরটা, ডান পাশেরটা, এগুলো কি চেঞ্জ হচ্ছে? নিচের ফুটার শুধু মাঝখানেটা চেঞ্জ হচ্ছে। হাউএভার আমরা যখন ইউআরএলটা দেখেন, ইউআরএলটা কি আছে এখন? ইনক্লুডস, বাট আমি যখন ডেট এন্ড টাইমে ক্লিক করতেছি তখন ইউআরএল কি চেঞ্জ হচ্ছে না? ইয়েস স্যার। তার অর্থ কি? আসলে পেজটাই চেঞ্জ হচ্ছে, নট অনলি দ্য ট্যাব। যে বললাম যে ট্যাব চেঞ্জ হচ্ছে, আসলে ট্যাব চেঞ্জ হচ্ছে না, ফুল পেজটাই চেঞ্জ হচ্ছে। এআইবির ওয়েবসাইটে যাই, এআইবির ওয়েবসাইটে আমরা অ্যাবাউট এ ইনফরমেশনে ক্লিক করলাম, কি চেঞ্জ হয়েছে আর কি চেঞ্জ হয় নাই? ইউআরএলটা চেঞ্জ হয়েছে না স্যার? এই হেডার চেঞ্জ হয়েছে, ফুটার চেঞ্জ হয়েছে? না স্যার, শুধু মাঝখানে। মাঝখানে। আচ্ছা, সো আমি যদি ইনফরমেশনেও যাই এবং হোম পেজেও আসি, দুইটা পেজেই আসি, আমি এখান থেকে ভিউ পেজ সোর্সে আসলাম, এখান থেকেও ভিউ পেজ সোর্সে আসবো। লেটস সি, ভিউ পেজ সোর্সে আসছে, দুইটার জন্য ভিউ পেজ সোর্সে আসছে। একটা ইনফরমেশনের জন্য, একটা হচ্ছে হোম পেজের জন্য। তো আমি ইনফরমেশন লিখতেছি, ইনফরমেশন এই জিনিসটা আমি যদি এখানে এসে সার্চ করি, দেখেন তো দুইটা পেজই সেম কোড না? এই পেজটা এবং এই পেজটা সেম কোড কি? স্যার ফ্রিজ হয়ে আছে স্যার। ফ্রিজ হয়ে আছে? সবারটাতেই কি ফ্রিজ হয়ে আসছিল? বলতেছেন না তো?
আচ্ছা এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। দেখেন তো আমি আবার দেখাচ্ছি। আমি হোম পেজের জন্য সোর্স ওপেন করলাম আর ইনফরমেশন পেজের জন্য সোর্স ওপেন করলাম। এই দুইটা পেজই ইনফরমেশন লিখে সার্চ দিলাম, তো এখানেও যে কন্টেন্টগুলো আসছে এখানেও সেম কন্টেন্টগুলো আসছে না? জি স্যার। তার মানে কি এই উপরের হেডারটা এবং এখানের উপরের হেডারটা এটা একই কোড, একই কোড, এই দুইটা হেডার। তো আপনার কাছে কি মনে হয় যে যে ওয়েবসাইট ডেভেলপ করছে সে কি এই কোডটুকু কপি করে করে প্রত্যেকবার কন্ট্রোল সি দিয়ে কপি করে এই স্ক্রিপ্টের মধ্যে এসে লিখছে ইনফরমেশনের পেজের মধ্যে এসে? বারবার কি সে এই কাজটা করবে? না স্যার। নো স্যার, এটা নরমাল। তো এইটাকে কিভাবে করব তাহলে? এটাকে তারা যেটা করছে সেটা হচ্ছে এইটা একটা আলাদা স্ক্রিপ্ট, এইটা একটা আলাদা মার্কআপ। উপরে যে ন্যাপবারটা দেখতে পাচ্ছি এই ন্যাপবারটা একটা আলাদা মার্কআপ, এই ফুটারটাও একটা আলাদা মার্কআপ হতে পারে। navbar.php এটার নাম, আর ফুটারটার নাম হচ্ছে footer.php। লেটস সে মানে আমরা নেমিং করলাম। এখন ওরা যেটা করতেছে হোম পেজের জন্য এই ফুটারটাকে যে এই ন্যাপবারটাকে বলতেছে হোম পেজে এসে লিখছে যে কোডগুলো আছে navbar.php তে যে কোডগুলো আছে সেগুলোকে তুমি এই পেজে ইনক্লুড করে দাও। আবার নিচে গিয়ে বলতেছে কোড শেষ হওয়ার পর আছে সেগুলোকে তুমি এইটার নিচে অ্যাড করে দাও। আমার কথাটা বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছি স্যার। এই কাজটাই এখানে করছে। তার মানে কি এই যে উপরের বারটা W3 স্কুলের যে উপরের বারটা দেখতে পাচ্ছেন, লেফট সাইডের যে বারটা দেখতে পাচ্ছেন, ফুটার যেটা দেখতে পাচ্ছেন, এইগুলা কি আসলে এই পেজ PHP ইনক্লুডস এক্সিস্ট করে নাকি এগুলো আলাদা আলাদা ফাইল? এগুলো আলাদা আলাদা ফাইল, এই পেজের জন্য আমরা ওগুলোকে ইনক্লুড করছি। এই কথাটাই এখানে বলতেছি। The include or required statement takes all the codes text markup. Text থাকবে, কোড থাকবে, মার্কআপ থাকবে that exist in the specified files. That means ওই যে ফুটার অথবা হেডার অথবা something like this. তো ওই ফাইলটার মধ্যে আছে and copies it into the file that uses include statement. যে include statement ইউজ করে তার মধ্যে কপি করে দেয়, তার মধ্যে কপি করে দেয়। সো PHP includes and requires statement, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। দুইটাই কিন্তু সেম কাজ করে, আবার কিছুটা পার্থক্য আছে। রিমেম্বার ব্রেক এন্ড কন্টিনিউ ফ্রম ইওর প্রিভিয়াস প্রোগ্রামিং নলেজ। ব্রেক কন্টিনিউ এই দুইটা টার্ম মনে আছে? করছিলেন? ব্রেক কি করে আর কন্টিনিউ কি করে বলেন বলেন বলেন। ব্রেক কি করে আর কন্টিনিউ কি করে? বের হয়ে যায় স্যার আর কন্টিনিউ করতে লুপের মধ্যে থাকে। ব্রেক হচ্ছে ব্রেক করে ভেঙে দিয়ে বাইরে চলে যায়, পরের গুলো আর এক্সিকিউট করে না। লেটস সে আমি বলতেছি i এর ভ্যালু 0 থেকে 10 পর্যন্ত আমরা চেক করব। যদি i এর ভ্যালু 4 হয় তখন ব্রেক করব। তাহলে কি হবে? 3 পর্যন্ত প্রিন্ট করে সে ব্রেক করে বাইরে চলে যাবে, রেস্ট অফ দা জিনিস আর সে কি করবে না, এক্সিকিউট করবে না। বাট আমি যদি কন্টিনিউ ইউজ করতাম তাহলে কি হতো? 0 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতো, 4 এ গিয়ে 4 কে প্রিন্ট করতো না, আবার সে 5 থেকে প্রিন্ট করা শুরু করতো, রাইট? রিমেম্বার? ইয়েস স্যার। সো এই জিনিসটা অনেকটা ওই রকমের। ধরেন আমি রিকোয়ার্ড এবং ইনক্লুড ইউজ করতেছি বাট কোনো এরর হইল, কাজ করার সময় কোনো একটা এরর হইল। যদি রিকোয়ার্ড ইউজ করি তাহলে সেই এররটা ফ্যাটাল এরর দিবে এবং আপনার স্ক্রিপ্টে স্টপ করে দিবে, পরের অংশটুকু আর এক্সিকিউট হবে না। ওই যেখানে রিকোয়ার্ড দেওয়া আছে তার পরের অংশটুকু আর এক্সিকিউট হবে না। আর যদি ইনক্লুড দেই তাহলে যদি কোনো এরর হয় সেই ক্ষেত্রে ইনক্লুড যতটুকু করছি অতটুকু হবে না, বাকিটুকু এক্সিকিউট হবে। আমি যদি কোড করে দেই আমি আপনারা ক্লিয়ার হয়ে যায়। আমি দেখাচ্ছি কোড করে। আমার স্ক্রিন তো ফ্রিজ হয়ে নাই আছে? W3 স্কুল দেখাচ্ছে। আচ্ছা এখন কি আসছে? স্যার দেখা যাচ্ছে। আমরা একটা ফাইলের নাম লিখলাম হচ্ছে main.php, একটা ফাইলের নাম লিখলাম। আর একটা ফাইলের নাম লিখলাম ধরেন another file, another, মানে আমরা তো আসলে আরেকটা জায়গা থেকে কন্টেন্ট আসতেছে কিনা সেটা চেক করতেছি। main.php আর হচ্ছে another.php। সো main.php এর ভিতরে আমরা কিছু HTML রাখি, HTML রাখি, PHP রাখি, সমস্যা নেই। HTML রাখলাম, আমি H1 দিয়েই দেখাই আগে। H1
also we are going for another.php another.php এর মধ্যে আমরা দিলাম হচ্ছে এটার মধ্যে html দেই এখানে বললাম h1 এর মধ্যে main.php h1 এর মধ্যে বললাম this content hello this is main এখানে বললাম another file main এর মধ্যে লিখছি this content is from main file আর another.php এর মধ্যে লিখছি another from this is from another আমার সার্ভার বন্ধ করা সার্ভার অন করে নিই সার্ভার অন হলো লোকাল হোস্টে আসলাম include required আমরা মেইন ফাইলটা ওপেন করলাম লেখা আসছে hello this is from main file আমরা another ওপেন করলাম another মধ্যে লেখা আসছে hello this is from another file এটা যেটা h2 ইউজ করছে ছোট আসছে এইটুকু তো বুঝতে কারো সমস্যা নাই আছে এতটুকু এনিওয়ান এখন আমি এখানে ইনক্লুড করব another ফাইলে কন্টেন্ট করব আমি যদি another ফাইল এখন সাবমিট রান করি একই রকম আসবে বাট যদি এখন মেইন ফাইলটাকে ট্রিগার করি মেইন ফাইলটাকে যদি রান করি কি আসবে এনি আইডিয়া স্যার দুইটাই আসবে স্যার দিস ইজ ফ্রম মেইন ফাইল আসবে কারণ কি এখানে কি লিখছে দেখেন টেক্সট কোড মার্কআপ সবকিছু আসবে তো আমরা কোনটা আনতেছি মার্কআপ আনতেছি না এই মুহূর্তে মার্কআপ আনতেছি সো দেখি তো main.php রান করছি দুইটা আসছে আমি যদি এটা সোর্স দেখি দেখেন তো সোর্সটা কোনো মেক সেন্স করে কিনা সোর্সটা বুঝতেছেন কিনা সোর্সে HTML এর বডির ভিতরে এটা লেখা আছে HTML এর বডির মধ্যে আবার HTML শুরু হয়েছে দেখছেন বডির ভিতরে আবার HTML শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কেন হচ্ছে বলতে পারবো কেন হচ্ছে why এখানে কোথাও লিখছি HTML এর কোড এখানে কোন জায়গায় আমরা hello this is from another file সেটা লিখছি তারপর আসছে অন্য ফাইল থেকে নিয়ে আসছে অন্য ফাইলে সবকিছু নিয়ে আসবে টেক্সট হোক কোড হোক মার্কআপ হোক তো আমরা এগুলো কি নিচ্ছি এগুলোকে what does it call এটাকে কি বলে এই জিনিসগুলোকে কি বলে মার্কআপ বলে না এই ট্যাগগুলোকে মার্কআপ বলে না HTML এর অর্থ কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে সব মার্কআপ নিয়ে আসতেছে আমি মার্কআপ আনছি মার্কআপ না এনে যদি আপনি শুধু টেক্সট আনতাম খালি টেক্সট দিলাম শুধু টেক্সটও আসে মার্কআপের বাইরে শুধু টেক্সটও আসে বুঝতে পেরেছি সবাই জি স্যার আমি কোড লিখছি কোনটার মধ্যে কোড লিখছি another এই যে এই হ্যালোটা এই h2টা লিখছি হচ্ছে another php এর মধ্যে আর এই সেই another php-টাকে ইনক্লুড করে দিছি এটার মধ্যে এইজন্য ওই পেজের কন্টেন্টগুলো এখানে আসছে এটাকে আমি উপরেও দিতে পারি না লিখতে পারি না এই সেম জিনিসটাকে এখন কি হবে এনিওয়ান এখন কি হবে উপরে দিলে নিচের লাইনটা উপরে আসবে স্যার নিচের লাইনটা উপরে আসবে hello this is from another file hello this is from me এইটুকু তো বুঝলাম আমরা মার্কআপ আনা শিখলাম টেক্সট আনা শিখলাম লেটস সি ইফ উই could put coding here এখানে লিখলাম ডলার সাইন তো ডলার সাইন দিই আগে ডলার সাইন দেখে তারপরে ডলার সাইন যদি রান করে কিছু আসবে নতুন কোনো কিছু এই মুহূর্তে
এনি আইডিয়া? আসবে কিছু? আসবে না, আচ্ছা। এখন আসবে? এখন এবার স্যার হাই আসার কথা। হাই আসছে, আপনাদের কথা বল। হাই আসছে। এখন কি আসবে? আগের পেজ এটা, নতুন পেজ এটা। এখন কি আসবে? এই ইকো ভি এটাকে কি এখানে পাবে মেইন ডট পিএইচপি তে, নাকি পাবে না? অথবা এখানে দিলাম না, আমি অন্য জায়গায় দিলাম, আমি এখানে দিলাম। ইকো ভি এটা পাবে নাকি পাবে না? এনিওয়ান? পাবে না স্যার, কিছু তো নাই। পাবে না। পাবে কেউ কেউ বলতেছে পাবে না, কেউ আসি যে পাবে। এনিওয়ান? 18 নম্বর লাইনটা ইকো হবে কি হবে না? এনিওয়ান? স্যার হওয়ার কথা। হবে স্যার। হওয়ার কথা। স্যার হবে স্যার, পুরো মার্কআপটাই তো নিয়ে আসবে। আমি বলছি কি এখানে কি লেখা আছে, বলছে টেক্সটও নিয়ে আসে, কোডও নিয়ে আসে, মার্কআপও নিয়ে আসে। তো মার্কআপ আনা তো আমি দেখছি, টেক্সটও আনা দেখছি, কোডও নিয়ে আসে সেটা বলতেছে। তো আমরা যেটা লিখতেছি এটা কোড না? এই ফাইলগুলো লিখছি এগুলো কোড না? এগুলোকেও নিয়ে আসছে কোথায়? এই যে 11 নম্বর লাইনে নিয়ে আসছে না কোডগুলোকে? জি স্যার। তাহলে এখন ইকো যদি আমি এখানে করি, ও অলরেডি এই ভি কে চিনে, রাইট? আমি যদি এটাকে রান করি, এই যে নিচের হাইটা আসছে, নিচের হাইটা 18 নম্বর লাইনের হাইটা নিচে আসছে। বুঝতে পারছি সবাই? ডিপে যাই। একটা ফাইল ক্রিয়েট করলাম, অ্যানাদার নেম। main another main নামের একটা ফাইল দিচ্ছি। another main এ যদি এখন ক্লিক করি কি আসবে? এনি আইডিয়া? বলেন। স্যার main.php তে যেগুলো আছে সেগুলো আসবে। main.php তে যেগুলো আছে সেগুলো আসবে। main.php আর another php দুটাই আসবে। রাইট, দ্যাটস রাইট। main.php তে যা আছে এবং another.php তে যা আছে দুটোই আসবে। কারণ কি another.php কে ইনক্লুড করছে হচ্ছে main.php, আর main.php কে ইনক্লুড করছে another main.php। তাহলে ও main.php সবগুলো পাবে, কিন্তু main.php তে কি করছে এবার? another.php জিনিসগুলো ঢুকায় রাখছে। তো আমরা যদি এখানে লিখি, this is from, let's see, another main.php কে রান করছি, কি আসলো? hello this is from another file। এইটা আসছে another.php থেকে। এই হাইটা আসছে কোথা থেকে? another.php থেকে। hello this is from main file, এই মেইনটা আসছে, এই কথাটা আসছে এখান থেকে। হ্যাঁ, আর এই হাইটাও আসছে main.php থেকে। আর this is from another main, সেটা তো আমি এইমাত্র লিখলাম এইচপিটা। বুঝতে পেরেছি সবাই? ইয়েস স্যার। এখন একটা কঠিন না, একটু ট্রিকি একটা কাজ দিচ্ছি, মানে আমি করব, আপনারা বলবেন আর কি।
ওই আছে এখন এক্সিস্টিং একটা ফাইল নিয়ে আসি আমি এটা পড়াইছি অন্য সেকশনে আমরা একটা ইমেজ আনলাম এখানে ফোল্ডারের ভিতরে আমাদের ফোল্ডারের ভিতরে ইমেজ আনলাম ইমেজটার নাম হচ্ছে capture.png কপি করে নিই এখন আমরা যেটা করব another.php তে এসে একটা ছবি অ্যাড করব ইমেজ সোর্স দিয়ে দিলাম সোর্সটা কোথায় আছে সোর্সটা আছে হচ্ছে img slash এই যে আমি যদি another.php দিই তাহলে ছবিটা আসছে আমি যদি main.php তে দেই তাহলে main.php এর মতো ওই যে another থেকে কন্টেন্ট নিয়ে আসছে ছবি আসছে ওকে যদি another main.php দেই তাহলেও আসছে এখন দেখেন একটা সিনারিও ক্রিয়েট করি এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডারটার নাম হলো ফাইলের ভিতরে আমরা এই another.php টাকে ঢুকাই দিই ফাইলসের ভিতরে another.php টাকে ওপেন করলাম এখন বলেন আমাকে এনিওয়ান বলেন এখন কি another.php ফাইলটা পাওয়া যায় another.php এর মধ্যে এই ইমেজটা পাওয়া যাবে যদি রান করি এই মুহূর্তে তো কি বলছে another ডিরেক্টরি তো চেঞ্জ স্যার ইমেজ তো চেঞ্জ স্যার এটা তো পাওয়া যাবে না রাইট সো পাইতে হলে আমাদের কি করতে হবে এখানে .// দিলে তাহলে হবে তাই না এখন হবে জি স্যার আচ্ছা কিন্তু আমরা দিব না প্রথমে আমরা রান করে দেখি এরর দিক আমরা এখানে একটা অল্ট অ্যাড করে দিই না যে এরর হইতেছে সেটা বোঝার জন্য অল্ট অ্যাড করার জন্য এখন লিখে দিলাম হচ্ছে ইমেজ তো আমরা another.php রান করলাম ও সরি এই যে ফাইলসের ভিতরে আসলাম another.php রান করলাম এই যে ছবিটা পাচ্ছে না অ্যাকর্ডিং টু ইউ সো আমি এখন এভাবে দিলাম এখন পাবে কিনা দেখি এখন পাচ্ছে ওকে main.php কেন দিলেন স্যার একবার বলুন ./ দেওয়া হয় হচ্ছে প্রিভিয়াস ডিরেক্টরিতে ফেরত আসা যেখানে আমি এখন আছি তার থেকে প্রিভিয়াস ডিরেক্টরিতে ফেরত আসা এটা তো শিখায় অপারেটিং সিস্টেমে আপনারা হয়তো অপারেটিং সিস্টেম করেননি যারা অপারেটিং সিস্টেম করছে তারা সবাই জেনে আসছে যাই হোক ওকে সো main.php এখন কি রান হবে main.php তে এগুলো পাবে এগুলোকে পাবে main.php যে অবস্থা এখন আছে এখানে কি another.php আছে main.php যেখানে সেখানে নাই তাহলে পাবে আর পাবে না আমরা কি ইউজ করছি ইনক্লুড ইউজ করছি নাকি রিকোয়ার ইউজ করছি ইনক্লুড এখানে কি বলছিল ইনক্লুডের ক্ষেত্রে কি হবে অনলি প্রোডিউস আ ওয়ার্নিং এন্ড কন্টিনিউ দ্য স্ক্রিপ্ট তাহলে আমি যদি এখন ফাইলটাকে রান করি মেইন ফাইলটাকে রান করি তাহলে কি একটা ওয়ার্নিং দেখাবে নাকি পুরোটাই ব্রেক করে দিবে ওয়ার্নিং দেখাবে আর রেস্ট অফ দা এগুলা এক্সিকিউট হবে এই যে h1টাকে এক্সিকিউট হবে ইয়েস স্যার হবে কিন্তু এই PHP এর অংশটুকু নো হবে দেখেন তো ঠিক আছে কিনা যা বলছেন মিলছে কিনা 11 নাম্বার লাইনে এটা খুঁজে পায় নাই প্রথমে বলছে এটা আর আনডিফাইন্ড ভেরিয়েবল পাইছে এই একটা এই সেম জিনিসটাকে যদি আমি রিকোয়ার করতাম তাহলে কি হতো স্যার তাহলে রানিং মধ্যে সব ফাইলটা না পেলে PHP কে রিকোয়ার করে দিলাম কিছু এক্সিকিউট আসছে হ্যালো দিস ইজ ফ্রম মেইন ফাইল লেখা আসছে আসেনি ফ্যাটাল এরর দিছে তাহলে কখন রিকোয়ার ইউজ করি আর কখন ইনক্লুড ইউজ করি এটা একটা কোশ্চেন রিকোয়ার ইউজ করি যখন কিনা আপনি বাধা দিতে যাচ্ছেন যে ওই ফাইলটা যদি না পায় বা এই পার্টিকুলার জিনিসটা যদি না পায় তাহলে আমি ওকে আটকাই ফেলব ঠিক আছে তাহলে আমি ওকে সামনে আগাতে দিব না এক্সিকিউট হতে দিব না তখন রিকোয়ার ইউজ করি কখন ইউজ করি যখন ডাটাবেজের কাজ আমরা হ্যান্ডেল করি তখন আমরা রিকোয়ার ইউজ করি যখন কিনা এমনি ছোটখাটো ভিউ টিউ তখন হচ্ছে ইনক্লুড যে হইলেও হয় না হলেও সমস্যা নাই
আমি ওটাকে ইফ এলস কন্ডিশন দিয়ে ই করে নিব। বাট যখন আপনার ডাটাবেস দরকার, সিলেক্ট ডাটাবেস কানেক্ট করা দরকার, আপনার লেটস সে আপনার পেজে হোম পেজ, আপনি হোম পেজ ক্রিয়েট করতেছেন, এআইবির পেজটা তো ডাইনামিক, এআইবির হোম পেজটা কিন্তু ডাইনামিক, ইউ নো দ্যাট। এআইবির হোম পেজটা যা ডাইনামিক এটা জানি। এই যে এখানে যে নোটিশগুলো আসে, এখানে যে নিউজ ইভেন্টগুলো আসে, এগুলো ডাইনামিক না নাকি ফিক্সড? ডাইনামিক। বাট হোয়াট অ্যাবাউট এখানে আসলে ফিক্সড কোনো পেজই নাই, জাস্ট ম্যাক্সিমাম পেজই ডাইনামিক। সম্ভবত কনভোকেশন পেজটা হয়তো ফিক্সড, এটা হয়তো ফিক্সড, এখানে যেসব ইনফরমেশন আছে। ঠিক আছে, আমার মনে হয় না এআইবির কোনো পেজ আসলে ফিক্সড ডাইনামিক ছাড়া আছে কিনা। অন ক্যাম্পাস এইটা, হ্যাঁ এইটা সম্ভবত ফিক্সড, এটা ডাইনামিক না। ওকে, তো এই পেজে আমি কোনো কিছু অ্যাড করতে চাইলে আমি ইনক্লুড ইউজ করতে পারি, মিসিং হলে সমস্যা নেই। বাট রিকোয়ার্ড কোথায় লাগবে? লগ ইন পেজ। এই পেজটাতে ডাটাবেস যদি কানেক্ট না হয় তাহলে কি আপনি সামনে যাইতে পারবেন ডাটাবেসের সাথে কানেক্ট না হলে? তাহলে আমি ওখানে বাধা দিচ্ছি না, সেই জন্য আমরা এইসব জায়গায় হচ্ছে রিকোয়ার্ড ইউজ করবো। অ্যাকচুয়ালি আপনারা ম্যাক্সিমামই রিকোয়ার্ড ইউজ করবেন সামনে গিয়ে, মানে আমি এক্সপিরিয়েন্স যা বলে স্টুডেন্টরা রিকোয়ার্ড ইউজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, যেটা আমি বুঝাইলাম যে রিকোয়ার্ড ইনক্লুড দিয়ে এভাবে আনা যায়, কিন্তু ছবি কি আনা পসিবল? এখন এটা ঠিক করে দিয়ে দিই যে অ্যানাদারটা কোথায় আছে, files/another আছে। এখন কি এই সব কন্টেন্টগুলো main.php তে পাবো? another.php এর যেসব কন্টেন্ট আছে সেগুলো কি main.php তে পাবো নাকি পাবো না? হোয়াট ডু ইউ থিংক? এখন তো files/another এ চলে আসছে, পাবো সবকিছু পাবো, ইনক্লুডিং দিস ইমেজ পাবো কি পাবো না? ইমেজটা কি পাবো কি পাবো না? হোয়াট ডু ইউ থিংক? মাথা কাটাও। পাওয়া যাবে। আচ্ছা, আমাকে বলেন এই ইমেজের সোর্সটা কি অ্যাবসলিউট অর রিলেটিভ? হ্যাঁ স্যার, রিলেটিভনেস আমাকে জিজ্ঞেস করেন, আপনি বলেন। রিলেটিভ টু হোয়াট? রিলেটিভ টু হুম? কার থেকে? স্যার ইমেজ ফোল্ডার। না, কার জন্য এটা রিলেটিভ? কোন স্ক্রিপ্টের জন্য এটা রিলেটিভ? হুইচ স্ক্রিপ্ট? স্যার another.php এর জন্য। another.php এর জন্য এটা। বাট আমি কি বললাম, আমি যখন main.php টা এক্সিকিউট করব তখন কি main.php এক্সিকিউট হবে নাকি another.php এক্সিকিউট হবে? হুইচ ওয়ান? যখন main.php এক্সিকিউট করব তখন স্যার তখন main.php এক্সিকিউট হবে, কিন্তু স্যার another.php যেহেতু স্যার ওখানেও তো এক্সিকিউট হবে তখন। না, এখানে কোথাও কি এক্সিকিউটের কথা বলা আছে? কি বলা আছে দেখেন। ও কপি হবে। তাহলে এই কোডটুকু অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে নাকি কপি হচ্ছে? কপি হচ্ছে। এখন বলেন ছবিটা আসবে কি আসবে না? main.php না স্যার, আসবে না। কারণটা কি? কারণ এখানে যে রিলেটিভ পার্টটা দেওয়া আছে, সেটা আগের ফোল্ডারে চলে যাচ্ছে। গুড। এই যে main.php এর আগের ফোল্ডারে গিয়ে খুঁজবে ইমেজ আছে কিনা, ইমেজ ফোল্ডার আছে। এখন যদি আমি main.php রান করি, চলতেছে না, ইমেজ ব্রোক হয়ে গেছে। কিন্তু আমি যদি এভাবে দেই এখন চলবে main.php? ইয়েস স্যার, এটা না স্যার। So what is the solution then? এটা সলিউশন কি? যেটা স্যার মেইন স্যার ওটা রিলেটিভে স্যার এটা দিব ডাইরেক্টরিটা স্যার। রিলেটিভে নিব না, আমরা নিব অ্যাবসলিউটে। যদি এইভাবে করি তাহলে অ্যাবসলিউট পাথ কিভাবে পাবো? সার্ভার থেকে অ্যাবসলিউট পাথ পাবো। সার্ভারটা কি? আমাদের সার্ভার কোনটা? এই যে চারটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে সার্ভার কোনটা? which one is server? Sir, htdocs. htdocs is the server. তার মানে htdocs থেকে আমরা পাথটা নিব। তাহলে পাথটা কি হবে? wtj/include requires/image। বুঝতে পেরেছি?
সবাই আরেকটা एग्जांपल দেখাই যদি না বুঝি। এই যে ছবিটা আছে এখানে এআইবির লোগোটা, আমি এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করি, দেখেন এই ছবিটার পাঁচটা আপনাকে দেখাই দিচ্ছে। দেখেন ছবিটা কোথায় আছে, কোথায় আছে? ফাইলসের ভিতরে, টেমপ্লেটসের ভিতরে, নিউ এআইবি, তার মধ্যে অ্যাসেটস, তার মধ্যে ইমেজ, তার মধ্যে এআইবি। দিস ইজ দ্য অ্যাবসলিউট। আন্ডারস্টুড সবাই? এটা আসবে কিনা লেটস ট্রাই। আসছে? main.php তে রান করছি। আমি যদি another main এ রান করি, আসছে? আসছে। আমি যদি another php তে রান করি, স্টিল আসতেছে। তাহলে কি ইউজ করতে হবে আমাদের এই ক্ষেত্রে? রিলেটিভ আর অ্যাবসলিউট, যদি কিনা আমরা ইনক্লুড করি। স্যার বলেন। স্যার কি বলেন? আমি বলছি আমরা যদি ইনক্লুড অথবা রিকোয়ার্ড ইউজ করি, সেই ক্ষেত্রে কি আমরা রিলেটিভ ইউজ করব নাকি অ্যাবসলিউট ইউজ করব? স্যার অ্যাবসলিউট পাথ। অ্যাবসলিউট পাথ ইউজ করব। যদি কিনা আচ্ছা এখন আসি শুনেন, কখন এটা অ্যাবসলিউট পাথ ইউজ করব? যখন সেটা স্ট্যাটিক ছবি, তখন এই এআইবি এর লোগোটা কি স্ট্যাটিক ছবি না? এই যে উপরে এটা কি কেউ আপলোড করছি, আপনি আমি কেউ, নাকি যে ডেভেলপার সেই আপলোড করে দিছে? ওকে, স্যার ডেভেলপার আপলোড করেছে। বাট হোয়াট অ্যাবাউট নাও? এই যে এআইবি এর সিএস এর ওয়েবসাইটে আসলাম, ফ্যাকাল্টি মেম্বারস এর পেজে আসলাম, এইখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি অ্যাডমিনিস্ট্রেশন আপলোড করে দিয়েছে না ফ্যাকাল্টি তারা নিজেরা আপলোড করছে? কি মনে হয়? স্যার এটা তো অ্যাডমিনিস্ট্রেশন যারা তারা আপলোড করছে। অ্যাডমিনিস্ট্রেশন কি ইনফর্মাল ছবি আপলোড করতে দিবে? এখানে তো অনেকগুলো ইনফর্মাল ছবি দেখতে পাচ্ছেন। এটা তো হবে না স্যার। তাহলে এটা ফ্যাকাল্টিরা নিজেরা করতেছে, তার মানে এই ছবিগুলো কি ডাইনামিক নাকি ফিক্সড? যখন তখন চেঞ্জ করা যায়? ডাইনামিক। ডাইনামিক স্যার। এই যে লগইন আছে উপরে দেখছেন, উপরে আমি চাইলে আমার কাছে সেগুলো ক্রেডেনশিয়াল আছে, আমার প্রোফাইলে লিংক আমি এডিট করতে পারবো। কই গেল আমার প্রোফাইল? আমি এডিট করতে পারবো। এই ইনফরমেশনটা সব আমি বসাইছি, এগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বসায়নি। অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাত্র এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়ে আমাকে ক্রেডেনশিয়াল মেইল করে দিয়েছে, দিস আর ইউর ক্রেডেনশিয়ালস, আপনি এখন আপনার মতো করে সেটআপ করে নিন। এগুলো সবকিছু বাকিগুলো নিজেরটা নিজের সেটআপ করে নিয়েছে। তো এই ক্ষেত্রে দেখেন আমার ছবিটা কি রকমের। আমি এখানে দুইটা ইউজ করছি, বাট আপনাদের আমাদের এখানে যে ফ্যাকাল্টিরা আছেন অনেকেই ইনফর্মাল ছবি দিয়েছেন, এখানে অনেক ইনফর্মাল ছবি আছে, কিন্তু কারো পোর্টালে কি কখনো এই টাইপের ইনফর্মাল ছবি দেখেছেন? পোর্টালে সবগুলো এবং পাসপোর্ট সাইজের ছবি না পোর্টালের গুলো? কারণ ওগুলো ওগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বসাচ্ছে, এবং ওই প্রোফাইলগুলো আমরা এডিট করতে পারি না। ওগুলো অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করতে পারবে, আমি হ্যান্ডেল করতে পারবো। আমি কোনো স্ক্যান ছবি তাদেরকে দেইও নাই। আমি দেখাচ্ছি, দেখেন আমি যখন লগ ইন করার পরে আমি ধরেন একটাতে ঢুকলাম, যে ওয়েব টেকনোলজিতে ঢুকলাম, ঢোকার পরে এখানে যে ছবিটা আসতেছে না, আমি কিন্তু কোনো স্ক্যান কপি ওনাদেরকে দেইনি। আমি যখন জয়েন করি এইচআর এর কাছে, আমি কোনো স্ক্যান কপি দেইনি, তারা নিজেরা স্ক্যান করে তারা সুন্দর মতো করে এখানে বসাইতে চাইছে। এই নাম টাম এগুলো আমি খালি এগুলো সবকিছু তারা ক্রিয়েট করছে, আমি কিছুই করিনি। সোজা কথা, বুঝতে পারছেন? এগুলো সবকিছুই তারা করছে, আমার সিভি থেকে তারা ইনফরমেশনগুলো নিয়ে তারা তাদের মতো বানিয়ে দিচ্ছে। ওকে, এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি, যেগুলো কিনা ফিক্সড ওইগুলাতে আপনি এরকম অ্যাবসলিউট বসাতে পারবেন, বাট যেগুলো ফিক্সড না, যেমন সিএস এর ওয়েবসাইটে আপনি ডাইনামিক, এই যে ছবিগুলো ডাইনামিক বলতেছেন, তাহলে এই ছবিগুলো যখন আমি আপলোড করতেছি, এই ছবিগুলো স্টোর হচ্ছে না কোনো না কোনো জায়গায় সার্ভারে? ছবিগুলো স্টোর হচ্ছে। তো এই ছবির কি অ্যাবসলিউট পাথ আমি জানি? হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট পাথ অফ দিস পিকচার? জানি, বুঝতে পারছি আপনার। তো সেই ক্ষেত্রে আমাদের এইগুলোকে ডাইনামিক করতে হলে, ইনক্লুড রিকোয়ার্ড করতে হলে, ওই ক্ষেত্রে আমাদের রিলেটিভ করতে হবে। রিলেটিভ টু হোয়াট? রিলেটিভ টু দ্যাট পার্টিকুলার পেজ, যে পেজে দেখাচ্ছে। এটা করতে করতে আমাদের হাতে চলে আসবে, একবারে তো আসবে না, প্র্যাকটিস করতে করতে। যেমন আমি যে জিনিসগুলো এইমাত্র দেখালাম,
এইগুলো তো জানতেন না, রাইট? এখন জানছেন। এখন যদি কোশ্চেন করা হয় এখান থেকে কোনো কিছু, এটা কি ওইটা কি, এখন বলতে হবে। সো এটাও চলে আসবে হাতে আস্তে আস্তে। সো দ্যাট ইজ ইনক্লুড অ্যান্ড রিকোয়ার্ড। এরপর আসি আমরা ফাইল হ্যান্ডলিং। ফাইল হ্যান্ডলিং অলরেডি পারেন সবাই, জাভা সি শার্প করে আসছে, ফাইল হ্যান্ডলিং পারেন। তারপরেও দেখাচ্ছি একটু করে ফাইল আপলোডটা দেখবেন, ইমেজ আপলোড আমাদের মেইন কাজ হচ্ছে ওইটা। ইমেজ ফাইল ডট পিএইচপি না দিয়ে এচটিএমএল দিলেও সমস্যা নাই। ওপেন করলাম, পিএইচপিতে আমরা ফাইল হ্যান্ডলিং এর জন্য, ফাইল রিড করার জন্য, ফাইল রিড করতে বোঝানো হচ্ছে টিএক্সটি ফাইল, এনি রেগুলার টিএক্সটি ফাইল। লেটস ক্রিয়েট আ টিএক্সটি ফাইল, টেক্সট ডট টিএক্সটি। ওপেন করলাম, এটার মধ্যে কিছু ডেটা এনে বসাই দিলাম, ডেটা এনে রেখে দিলাম, সেভ করে দিলাম। এখন বলতেছে ফাইলে পড়তে হলে এই ডাটাগুলোকে যদি আমার ব্রাউজারে পড়তে হয় তাহলে আমাদের রিড ফাইল ফাংশন ইউজ করতে হবে। সো রিড ফাইল ফাংশন ইউজ করি। এখানে ওয়েব ডিকশনারি দাও, আমাদের নাম দেওয়া হচ্ছে টিএক্সটি, টিএক্সটি, text.txt, এই যে এই ফাইলটা দিয়ে আমরা ডাটা পড়ব, ইকো করব সেই ডাটাগুলো। সো রান করি, ফাইল.php রান করলাম, ওই ডাটাগুলো আসছে, যে ডাটাগুলো টিএক্সটি ফাইলে লেখা আছে, এই ডাটাগুলো আসছে। ওকে, বাট লাইন বাই লাইন আসেনি, যা আসছে সব একসাথে আসছে। লাইন বাই লাইন আমরা আনতে পারবো, পরে দেখবো সেটা। সো রিড ফাইল ফাংশন দিয়ে হচ্ছে ওই ডাটাগুলোকে বাফার করে, যেগুলো ওই ফাইলের ভিতরে আছে। বাট another example is fopen. This is better. এখানে আরো বেশি ফাংশনালিটি আমাদেরকে অফার করে। সেগুলো কি দেখি। ফাইলের জায়গায় আমরা মাই ফাইল এভাবে ইউজ করি। দেখেন, মাই ফাইল একটা ভ্যারিয়েবল নিলাম, fopen ওয়েব ডিরেক্টরি ছিল, ডিকশনারি ছিল, আমরা এখানে txt টেক্সট নিয়ে আসলাম, আমরা এখানে txt টেক্সট নিয়ে আসলাম। এইটা অপশনাল, ফাইল সাইজটা না দেন তারপরে চলবে, সমস্যা নেই। মোড দেওয়া আছে, মোড কোন মোডে পড়বে। আমরা অপারেটিং সিস্টেম করে আসছি, এরকম আসি না স্টুডেন্টস? হিয়ার অপারেটিং সিস্টেম, ইয়েস স্যার। আচ্ছা, ওইখানে দেখছিলাম যে রাইট প্রিভিলেজ দেওয়া হয়, রিড প্রিভিলেজ দেওয়া হয়, এগুলো খেয়াল আছে? মনে আছে? তো ওই রকমের এটা হচ্ছে রাইট প্রিভিলেজ দেওয়া হচ্ছে, মোড। ইয়েস স্যার। এই যে কয়টা মোড দেওয়া আছে, আর দিয়ে দেওয়া মানে হচ্ছে ফাইল পয়েন্টার স্টার্টস এট দ্য বিগিনিং অফ দ্য ফাইল, ফাইলের স্টার্টিং জায়গা থেকে শুরু হবে। দ্যাট মিন্স এইখান থেকে স্টার্ট করবে, রিড করবে। ওকে, তারপর বলছে ডাব্লিউ দিয়ে করবে কি, রাইট অনলি, ইরেজ দ্য প্রিভিয়াস কন্টেন্ট, এই আগেরগুলো ডিলিট করে দিবেন, আগেরগুলো ডিলিট করে সে রাইট করা শুরু করবে। এ দিলে কি হয়, এ পয়েন্টার স্টার্ট হয় হচ্ছে যেখানে আগে ফিল আপ করা ছিল ওইখান থেকে, এ দেওয়া মানে হচ্ছে ওইটা। আমরা আর দিছি যেমন পড়বো, আর যদি এইটা কাজ না করে, এটা যদি রং হয়ে থাকে তাহলে ডাই মেসেজ দিবে যে এটা ক্লোজ করে দিবে, এন্ড করে দিবে এবং আনএবল টু ওপেন দ্য ফাইল, এই কথাটা বলবো। আর ইকো করতে চাচ্ছি যেটা দেখবো সেটা আমরা ফাইল নেম, যে মাই ফাইল যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম যার মধ্যে ডাটাগুলো স্টোর করছিলাম তাকে আমরা ইকো করে দিচ্ছি fread দিয়ে, এবং সবসময় ক্লোজ করতে হবে। এফ ওপেন করলে অলওয়েজ, ফাইল ওপেন করলে ফাইল ক্লোজ করতে হবে। ফাইল সাইজ দিস ইজ অপশনাল, ফাইল সাইজটা। আচ্ছা, দেখি রান করে একই জিনিস আসে কিনা। ফাইল.php ক্লিক করলাম, একই জিনিস আসছে। আগে ফাইল রিড দিয়ে যেটা আসতেছিল, রিড ফাইল দিয়ে যেটা আসতেছিল, fread দিয়েও সেম জিনিসটাই আসতেছে। বাট এটা আমাকে আরো অনেক কিছু প্রোভাইড করে, যেমন ধরেন আমার ফাইল সাইজটা কতটুকু, এটা ইকো করতে পারতাম আমরা, আরো অনেক কিছু করা যায়। সো এটা তো রিড করলাম, খালি রিডের অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ নাই, রিড আমরা তেমন খুব কম করবো। সো রিডের ক্ষেত্রে দেখা যায় যে আমরা তো দেখলাম হচ্ছে সব কন্টেন্ট, আমরা যদি সব কন্টেন্ট না দেখে একটা পার্টিকুলার একটা কন্টেন্ট দেখতে চাইতাম, শুধু এই কন্টেন্টটা দেখবো আর কিছু দেখবো। ইকো গেট এস, একটা সেন্টেন্স দেখাবে আপনাকে, গেট এস দিয়ে একটা সেন্টেন্স, একটা খালি প্রথম সেন্টেন্সটা দেখাবে। ফাইলের মধ্যে কিন্তু সবকিছু আছে, বাট গেট এস দিছি আমরা, কিন্তু এখন fread দেই নেই, গেট এস দিছি, গেট এস শুধু সেন্টেন্সটা দেখাবে। বাট আপনি যদি চান যে না আমি সবগুলো সেন্টেন্স দেখতে চাচ্ছি, তখন তো আপনাকে লুপ চালাতে হবে। সো ওয়াইল লুপ দিলাম, ওয়াইল লুপের সাথে একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে feof,
এটা দিয়ে দেখে হচ্ছে যে ফাইলটা শেষ হয়েছে কিনা, এন্ড অফ লুপ পেয়েছি কিনা। রান করি, দেখেন প্রত্যেকটা এখন এন্টার দিয়ে আসছে। এখানে বিআর অ্যাড করে দিচ্ছি, এন্টার আসছে। বিআর যদি না থাকতো তাহলে আগে যেভাবে দেখছিলাম ওভাবেই আসতো, জায়গার মধ্যে বিআর অ্যাড করছি বলে এভাবে আসতেছে। ওকে দেন, তো যেভাবে এইটা করা যায় ঠিক সেম ভাবে ক্যারেক্টারেরটাও করা যায়, সেন্টেন্সেরটা করা যায়, ক্যারেক্টারেরটাও করা যায়। এর বিষয় ক্লিয়ার সবাই? ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করতেছে, প্রিন্ট করতেছে। গেট এস এর জায়গায় গেট সি হয়েছে। ওকে হোয়াটএভার, এগুলো আমাদের এত বেশি প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে রাইট ফাইল, কারণ আমরা তো ফাইল দিয়ে আসলে কাজ করবো না, আমরা কাজ করবো হচ্ছে জেসন দিয়ে। জেসন একটা শিখতে হবে। সো ফাইল রাইট করবো। ফাইল রাইট করতে হলে আমাদের ওই একইভাবে ওপেন করতে হবে, ঠিক আবার ওপেন করতে হবে। সো ডাব্লিউর ক্ষেত্রে কি বলা ছিল, আগে স্লাইডটাতে একটু যাই দেখেন। ডাব্লিউর ক্ষেত্রে বলা ছিল erase the contents of the file, আর যদি কিনা সেই ফাইলটা না থাকে তাহলে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেবে। ফাইলটা যদি না থাকে তাহলে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেবে। সো লেটস স্টার্ট উইথ দিস কোড। এই কোডটুকু কপি করে নিয়ে আসি আমাদের এখানে। বলতেছি কোথায় কি, দেখেন এখানে বলছে f open new file.txt। new file.txt নামে কি কোনো ফাইল আমাদের কাছে আছে এখন এই মুহূর্তে? আছে না স্যার। তাহলে কি এটা কি করবে? w দেওয়া আছে, তাহলে নতুন একটা ফাইল সে ক্রিয়েট করে দিবে। আমি যদি এখন এই ফাইলটা file.txt রান করি তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক সেভ করে নিই। আচ্ছা, এখন যদি file.php রান করি তাহলে ব্ল্যাঙ্ক হবে, এবং ওই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল নিউ file.txt। যেহেতু এটা এক্সিস্ট করতো না, এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এবং এটা ওপেন করলে দেখবো যে ওখানে যা যা অ্যাসাইন করছে সেগুলো চলে আসছে ইউজিং fwrite ফাংশন। fwrite ফাংশনের মধ্যে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটা নিলাম সেই ডাটাটা txt তে ফরওয়ার্ড করলাম এবং বললাম মাই ফাইল ভ্যারিয়েবলের ভিতরে আমার যাবে হচ্ছে txt। আবার জেন ডোর, এইটা txt এর মধ্যে রাখলাম, মাই ফাইল ভ্যারিয়েবলের মধ্যে যাবে হচ্ছে txt। ওকে, যদি আমরা এরকম স্ট্যাটিক ভ্যালু দিতে পারি, আপনারা কি আমাকে একটা এরকম বানা দিতে পারবেন যে একটা ফর্ম দিব, এই ফর্ম দিয়ে কিবোর্ড দিয়ে যা ইনপুট দিব সেইটা এই ফাইলের মধ্যে ইনপুট যাবে? পারবো? কি মনে হয়? এখানে তো ফিক্স ডাটা, আমরা চাচ্ছি না ফিক্স ডাটা এখানে আসবে। কিভাবে করব? এনি আইডিয়া? এনিওয়ান? কিভাবে করব? ক্লাসের শুরুতেও বলছি, ক্লাসের শুরুতেই একজন কোশ্চেন করছিল স্যার HTML থেকে যদি টেক্সট বক্স থেকে যদি ইনপুটটা নেই, টেক্সট তারপর স্যার বক্সটা PHP দিয়ে পোস্ট মেথডের পোস্ট সুপার গ্লোবালটা এখানে বসাই দিলাম, পোস্ট সুপার গ্লোবালে ওইটার নেমটা এখানে বসাই দিলাম, তাহলেই তো হয়ে গেল, তাই নয় কি? ইয়েস। পোস্ট সুপার গ্লোবালের ভ্যালুটাই আমি এখানে বসাই দিলাম। এখানে ভ্যারিয়েবলে কেন বসাতে হবে? আমি তো ডাইরেক্ট এখানেই বসাতে পারি, ফাংশনের মধ্যে পারি না? পোস্ট সুপার গ্লোবালের ভ্যালুটা এখানে ডাইরেক্ট বসাই দিতে পারি না এই ফাংশনের সেকেন্ড প্যারামিটার হিসেবে, রাইট? আমাদের এই txt দরকারই নেই, txt ভ্যারিয়েবল দরকারই নেই, এমনিতেই বসাই দিতে পারি। পোস্ট সুপার গ্লোবালের ভ্যালুটা এখানে চলে যাবে। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্রিয়েট করে নিচ্ছে। এখন আমি যদি একটা ফাইল চেঞ্জ করি, ধরেন জন থেকে আমি বললাম হচ্ছে জ্যাক, সেভ করি, ফাইলটা যদি রান করি তাহলে কি হবে? আগের ফাইলটা ওভাররাইট হবে নাকি নতুন দুটো লাইন অ্যাড হবে? কি মনে হচ্ছে? নতুন দুইটা ডাব্লিউ তো স্যার নিউ ফাইল ক্রিয়েট হবে না? এটা তো অলরেডি এক্সিস্ট করে, নিউ ফাইল ক্রিয়েট হবে না। অলরেডি তো এই ফাইলটা আছে, নিউ ফাইল ক্লিয়ার করে নতুন ফাইলের জন্য আগেরটা ক্লিয়ার করে দিবে। এই যে লিখছে দেখেন, erase the contents of the previous file। তো প্রিভিয়াস ফাইলের মধ্যে ছিল হচ্ছে জেন ডো, আর এখন কি পাবে? ওপেন করো জ্যাক ডো জেন। তো আমি যদি চাই যে নতুন ডাটা আমি ইনসার্ট করব তাহলে কি করতে হবে? w এর জায়গায়
এ দিতে এ দিলাম সেভ। এখন গিয়ে এটা এখন ওপেন করে দেখি কয়টা ডাটা আসছে। 4টা আসছে। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? Yes, sir. ওকে, দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট যা যা এতক্ষণ দেখছি। ইম্পর্টেন্ট হচ্ছে এখন যেটা দেখব, এখন যেটা স্টার্ট করব এটা বেশি ইম্পর্টেন্ট, মানে নেক্সট ল্যাবের জন্য। নেক্সট ল্যাবের জন্য এটা যা দেখছি একটু শিখে রাখি, ভালো, সমস্যা নেই। এরপরে আমরা আসতেছি হচ্ছে ফাইল আপলোড। ফাইল আপলোড, ফাইল আপলোড। আচ্ছা, কনফিগারেশন করতে হবে আগে, ফাইল আপলোডটাকে ঠিক করাই নিতে হবে। কিভাবে করতে হবে? আমরা 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 জ্যাম্পে যাব। জ্যাম্পে যাওয়ার পরে এখানে পিএইচপি ফোল্ডারে যেতে হবে। পিএইচপি ফোল্ডারে যাওয়ার পরে এখানে খুঁজে বের করব হচ্ছে php.ini। এই ফাইলটা, এই যে php.ini, এইটাকে ওপেন করব। ওপেন উইথ নোটপ্যাডই দিলাম, সমস্যা নাই। এর মধ্যে এই ডিরেক্টিভটা খুঁজে বের করতে হবে, ফাইল আন্ডারস্কোর আপলোডস। ফাইল আন্ডারস্কোর আপলোডস লিখে আমরা সার্চ করব। কন্ট্রোল এফ দিলে সার্চ করতে দিবে আপনার। অথবা এখানে কিভাবে করা যায়, আর কিভাবে করা যায়, ফাইন্ড, এই যে এডিটের মধ্যে ফাইন্ড আছে, ফাইল আপলোডস লিখে সার্চ দিলাম, এই যে চলে আসলো ফাইল আপলোডস। তো অনেকের এই ফাইল আপলোডসটা অফ করা থাকবে, যাদের অফ করা থাকবে তারা এইভাবে অন করে নিতে হবে। ক্যাপিটাল ও স্মল এন এটা দিয়ে অন করব। অন করে সেভ করব। সেভ করে আপনি এরপরে ফাইল আপলোড করতে পারবেন। এরপর থেকে আপনি ফাইল আপলোডের কাজ করতে পারবেন। এটা ছাড়া ফাইল আপলোড করতে গেলে এরর দিবে, পারমিশন ডিনাইড করবে। ঠিক আছে? তো আমরা ফাইল দেখি, আপলোড করা শিখি আস্তে আস্তে। সো আপনারা যখন যে কোনো জায়গায় যখন ফাইল আপলোড করেন, সেটা ফেসবুক হোক বা যে কোনো কিছু হোক। ইয়েস, বলেন বিজয় চন্দ্র। স্যার পাত্রা যদি আরেকবার একটু বলতেন স্যার জেমপে। আচ্ছা, আপনি লোকাল ডিস্কে আসবেন, মানে মাই কম্পিউটারে যেটার ভিতরে আপনার মাই কম্পিউটারে যেটার মধ্যে আপনার আছে, জ্যাম্প আছে, জ্যাম্পে আসবো। জ্যাম্পের ভিতরে পিএইচপি, পিএইচপির ভিতরে php.ini। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? ওকে, কনফিগারেশন ফাইল। ওকে, সো করেছিলাম আমরা স্টকস। ওকে, ঠিক আছে। আপনারা যখন ফেসবুকে বা যে কোনো ফর্মের মধ্যে যখন ছবি আপলোড করেন বা যে কোনো ফাইল আপলোড করেন, তখন আপনার কাছে একটা ফর্মের মাধ্যমে আপলোড করেন না, একটা চুজ ফাইলস বা এরকম কোনো কিছু থাকে না, বা কোনো লিংকে ক্লিক করতে হয়, তারপরে আপলোডের অপশন। দেখতে যে এক একটা রকমের হইতে পারে, বাট ছবি আপলোড করার সময় তো চুজ ফাইল বা চুজ ইমেজ এরকম একটা বাটন থাকে না, লিংক থাকে বা বাটন থাকে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বাটন আছে বা লিংক আছে, বাটন আছে, এটা দিয়ে কি বুঝতে হবে? দিস ইজ আ ফর্ম। ওইটা একটা ফর্ম, ডিজাইন যেটা যেরকম হোক, ওইটা একটা ফর্ম। এই ফর্মটাকে আমরা নিলাম। ফর্মের মধ্যে কি কি আছে দেখেন তো। এই কোডটুকু দেখে কোন অংশটুকু আপনার নতুন লাগতো, বাকি জিনিসগুলো শুধুমাত্র কোন অংশটুকু নতুন সেটা বল। ফর্মের কোডটা দেখেন। ইনপুট টাইপ সাবমিটের মধ্যে ভ্যালু আপলোড ইমেজ, তো ওইটা ভ্যালু ওই ভ্যালু যে ইএনসি টাইপটা স্যার, মাল্টি পার্সোনালাইজড ফরম্যাট। ইএনসি টাইপ ইউজ। which one? এই কোডটুকু দেখতেছেন তো সবাই নাকি? মাল্টিপার্ট ফর্ম ডাটা, এইটা নতুন জিনিস। বাকি অন্য কোনো কিছু কি আমি আগে দেখাই নাই? এরকম কিছু আছে এখানে, সেটা বললাম। ওইটা ছাড়া বাকি অন্য কিছু আছে যেটা দেখাইনি? এই ফাইলটাকে রান করলে কেমন আসবে আন্দাজ করতে পারতেছি? বলেন তো কি আসবে ফাইলটাকে রান করলে? কি কি লেখা আসবে? ভিউতে কি কি আসবে? স্যার আপলোডের অপশন আসবে,
আপলোড স্যার করার একটা সিলেক্ট জায়গা ইমেজ টু আপলোড, তারপর স্যার আপলোডের অপশন আসবে কোন একটা ফাইল চুজ করার জন্য। ওকে, তারপর সাবমিট বাটন সাবমিট স্যার বাটন। পোস্ট আছে, পোস্ট এই যে দেখেন প্রথমে আসছে সিলেক্ট আপলোড করব কোনটাকে, তারপরে চুজ ফাইল, আর এই যে নো ফাইল চুজেন এই লেখাগুলো বা এই যে চুজ ফাইল, এটা এক একটা ব্রাউজার দেখতে এক এক রকমের করতে হবে, ব্রাউজার বেসড। আপনি যদি চান যেগুলোকে আমি চেঞ্জ করব, ডিজাইনটাকে আমি অন্যরকম করতে চাই, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক একটা ব্রাউজার এক এক রকমের আসে না? এই যে দেখছেন ডিজাইনটাকে লিখছে তারা, ব্রাউজার ডিফাইন করে দিছে। ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন, ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি দিতাম রেড, I don't know if it will work or not. মনে হয় না, ডিসেবল করে দিছি এটাকে। ডিজাইন why they not allow me, আচ্ছা দেখি তো ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা কোনটা সিলেক্ট করছি? ওকে, ব্যাকগ্রাউন্ড কালার রেড অ্যাড করছি, এটা আসছে। এটা ব্রাউজার ওভাররাইড করে দিচ্ছে, ব্রাউজার আমারটা নিচ্ছে না। যাই হোক, তো এই ভিউটা যে যার মতো করে ডিজাইন করে নিতে পারে, বাট এই ফাইলটার জন্য এটা হচ্ছে এইটুকুর জন্য, এটা হচ্ছে এটা এনক্রিপ্ট মাল্টিপার্ট ফর্ম। এইটা কি জিনিস? এনক্রিপ্ট অ্যাট্রিবিউট কি করে? এনক্রিপ্ট অ্যাট্রিবিউট হচ্ছে আপনি যে ডাটাটা ফর্মের মাধ্যমে পাঠাবেন সেই ডাটাটাকে এনক্রিপ্ট করতে হবে, সেইটা এনক্রিপ্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে বোঝানো হচ্ছে। আর কিভাবে এনক্রিপ্ট করতে হবে? মাল্টিপার্ট ফর্ম ডাটা হিসাবে এনক্রিপ্ট করতে হবে। মাল্টিপার্ট ফর্ম ডাটা হচ্ছে তখনই ইউজ করা হয় এনক্রিপশনের জন্য যখন কিনা ফর্মের মাধ্যমে আমরা কোনো ডাটা পাঠাই, ফর্মের মাধ্যমে শুধু ডাটা পাঠাই, তখন হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা ইউজ করতে হয়। ফর্ম ছাড়া কি আমরা ডাটা পাঠাতে পারি? ফর্ম ছাড়া কি ডাটা পাঠানো যায়? যায় না, না স্যার। না স্যার। আর ইউ শিওর? ফর্ম ছাড়া ডাটা পাঠানো যায় না? স্যার এরর তো পাঠানো যায়, ভ্যালু তো পাঠানো যায়। যে কোনো ভাবে পাঠানো যায়। ফর্ম ছাড়াও ডাটা পাঠানো যায়। রিমেম্বার সুপার গ্লোবালস গেট মেথড, দাঁড়ান দেখাচ্ছি। এই জায়গায় কি ফর্ম ছিল কোনো? তাও আমরা টেস্ট গেটে ক্লিক করলে ডাটা যাচ্ছিল না, বুঝতে পারছি? জি স্যার। ডাটা যাচ্ছিল না এরপরও। সো সেটাই বুঝাচ্ছি, যদি কিনা ফর্ম দিয়ে ডাটা পাঠাই তখন আমরা মাল্টিপার্ট ফর্ম ডাটা ইউজ করি, এবং দিস ইজ রিকমেন্ডেড। এইটাই শুধুমাত্র রিকমেন্ডেড। ফর্ম দিয়ে যদি কোনো ফাইল বা কোনো ডাটা ফাইল পাঠাই, সেক্ষেত্রে ফাইল আপলোড করি, সেক্ষেত্রে আমরা মাল্টিপার্ট ফর্ম ডাটা এই এনক্রিপশন মেথডটা ইউজ করি, এই এনক্রিপশন অ্যাট্রিবিউট ইউজ করি। ওকে, সো ডাটা আপলোডে আসতেছি। তো এইখানে যদি কিনা আমি যে কোনো কিছু চুজ করি, ডেস্কটপে কিছু নাই, ডেস্কটপে কিছু একটা এনে রাখি। ডেস্কটপে আমি এই ফাইলটা এনে রাখি। ওকে, এখন ব্রাউজার আমি যদি ফাইল চুজ করি, ডেস্কটপ থেকে এটা ওপেন করলাম, এই যে নেমটা সিলেক্ট হচ্ছে, নেমটা সিলেক্ট হচ্ছে। যদি আপলোড ইমেজ বাটনটাতে ক্লিক করি, অ্যাকচুয়ালি কি পোস্ট হবে? আপনাদের এখন পর্যন্ত যে ফর্ম নিয়ে যে নলেজ, সেই নলেজ থেকে বলেন। আপলোড ইমেজে যদি আমি এখন ক্লিক করি, তাহলে কি অ্যাকচুয়ালি যাবে, কোন কোন অংশটুকু যাবে, কি কি যাবে? নেম, নেমটা কি? ফাইল নেম টু তো আপলোড, ফাইল টু আপলোড, হ্যাঁ। তারপর ফাইল টু আপলোড, খালি ফাইল টু আপলোড যাবে, নেম ভ্যালু পেয়ারে যায় না? यस স্যার, ইমেজটা যাবে স্যার, এনক্রিপ্টেড যেটা। ইমেজটা যাবে আর ইমেজের নামটা যাবে। স্যার ইমেজ যাবে। কি যাবে? ইমেজটা যাবে না স্যার? ওকে, দেখাচ্ছি। ইমেজটা যাবে না, ইমেজের নামটা প্রথমে যাবে। আমরা লোকালে কাজ করতেছি, তো এখানে লেখা আসবে ফাইল টু আপলোড ইকুয়াল টু ক্যাপচার ডট পিএনজি, যেখান থেকে আমি আপলোড করতেছি সেই পাথ।
capture.png টা যাবে, ওখানে যে ওটার জন্য পাথ যতটুকু থাকে ওই পাথটুকু রিলেটিভলি সে অ্যাড করে দিবে নিজে নিজে, ওটা আমার কিছু করতে হবে। বাট ফাইল টু আপলোড এটা তো যাচ্ছে, এটুকু তো শিওর সবাই, ফাইল টু আপলোড যাচ্ছে, নাইলে পরে আমি হ্যান্ডেল করবো কিভাবে, কাকে হ্যান্ডেল করবো? ফাইল টু আপলোড কি তো হ্যান্ডেল করবো, তাই না? ফাইল টু আপলোড কি হ্যান্ডেল করবো? সো ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে ওই ইমেজের নামটা, ওই যে ইমেজটার কথা বলতেছি। এখন যদি আপলোড করি, এখন কি হবে? আপলোড বাটনে যদি ক্লিক করি কিছু আসবে নাকি এরর আসবে? এই মুহূর্তে যদি ক্লিক করি এরর আসবে নাকি কিছু আসবে যে হ্যাঁ ডাটা যাচ্ছে, এই ডাটা যাচ্ছে, সেটা বলবে? কি মনে হয় এবং কেন? স্যার এরর আসবে কজ স্যার কোনো ফাইল সিলেক্ট করা হয় না ওজন্য। না ফাইল সিলেক্ট করছি, এই যে capture.png সিলেক্ট করছি। ও স্যার এখন যদি আপলোড করি তারপর কি এরর আসবে? না স্যার এররটা কথা না। এনিওয়ান এলস? না, পাথের জন্য কোনো প্রবলেম না। আমাকে বলেন যে এরর আসবে কি আসবে না, পাথের জন্য কোনো প্রবলেম না। এরর আসবে কেন দেখেন তো, এরর কেন আসবে? আমি হিন্ট দিলাম। ফর্মটা সাবমিট হয়ে কোথায় যেতে বলছে? upload.php তে যেতে বলছে। ডু ইউ হ্যাভ upload.php? আছে? নো। তাহলে এখন যদি আপলোড ইমেজ দিলে কি আসবে? নট ফাউন্ড। বুঝতে পেরেছি সবাই? আরেকটা ফর্ম। আচ্ছা, এখন ফাইল আপলোড করব, বাট have we written any single line of PHP code, server side code লিখছি এক লাইন? নো স্যার। সেটা ছাড়া কিভাবে হ্যান্ডেল করব? সেটা ছাড়া কিভাবে ভেরিফাই করব, ভ্যালিডেট করব কেমন? সেটা ছাড়া PHP ফাইল লাগবে না? সেই PHP লেখাটা কোথায় আছে? লিখতে হবে upload.php তে লিখতে হবে, যেই ফাইলে যাবে সেখানে লিখতে হবে upload.php তে লিখতে হবে। আমরা যদি সেলফে রাখতে চাই ক্যান পুট ইট ইন সেলফ, সমস্যা নেই, সেলফেও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আপলোডের মধ্যে আমরা আমাদের এগুলো কোডগুলো লিখি না। আমরা কোডটাকে নিয়ে আসি, এইটার জন্য যে কোডটা, আপলোডের জন্য যে কোডটা লিখতেছি, এই কোডগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই, কোডগুলো খুবই সহজ। এই কোডগুলো খালি দেখতে মনে হয় বড়, বাট এই কোডগুলো খুবই সহজ। লেট মি শো ইউ। এখানে যে কোডটুকু দেওয়া আছে, এই কোডটুকু দেওয়া আছে শুধুমাত্র ফাইল যেটা আপলোড করছি এইটা ইমেজ ফাইল নাকি ইমেজ ফাইল না, এইটা চেক করার জন্য। অন্য কোনো কাজ এখানে হচ্ছে না, ফাইল আপলোড হচ্ছে না। আমরা কিন্তু এখানে ফাইল আপলোড করতেছি না, দেখবেন শুধুমাত্র চেক করতেছি যেই ছবিটা আপলোড করতে, মানে যেই ফাইলটা আপলোড করতেছি এটা ইমেজ নাকি ইমেজ না। তো প্রথমে নিয়ে নিলাম হচ্ছে টার্গেট ডিরেক্টরির জন্য, টার্গেট ডিরেক্টরি স্ট্রিং ফিক্স করবো যে কোন জায়গায় আপলোড হবে, এটার একটা স্ট্রিং এর মধ্যে রাখলাম, একটা পাথ রাখলাম, আপলোডস নামের কি কোনো ফোল্ডার আছে এখানে? আছে? নাই? সেটা ক্রিয়েট করে নেই, আপলোডস ক্রিয়েট করে নিলাম। এখন আছে, এখন এটা ভ্যালিড 2 নাম্বার লাইনটা এই মুহূর্তে। ইয়েস স্যার। তারপরে কি করলাম দেখেন, টার্গেট আন্ডারস্কোর ফাইল, এখানে কি করছি, টার্গেট ডিরেক্টরি ডট অর্থ কি? কনক্যাটিনেট। টার্গেট ডিরেক্টরি কি? আপলোডস স্ল্যাশ ডট, সেটার সাথে কাকে কনক্যাটিনেট করতেছি? বেস নেম ফাইল সুপার গ্লোবাল। আমি বলেছিলাম যে ফাইল সুপার গ্লোবালটা আমাদের পরে আসবে, আমরা এখন করতেছি পোস্ট গেট এটা সেটা, বাট ফাইল সুপার গ্লোবালটা পরে আসবে বলেছিলাম, এখন আসছে। ফাইল সুপার গ্লোবালের মধ্যে কি কি আছে দেখেন, ফাইল সুপার গ্লোবালের মধ্যে আছে ফাইল টু আপলোড। where this file to upload came from? ফাইল টু আপলোড কোথা থেকে আসছে? এনি আইডিয়া? স্যার আগের ফর্মে ছিল। স্যার আগের ফর্মে ছিল। তাহলে আমি এখানে যদি আপলোড ইমেজে ক্লিক করি, তাহলে যদি আমাকে আপলোড PHP তে নিয়ে যায়, তো ও অলরেডি ফাইল টু আপলোড কে চিনে কি চিনে না? যদি আমি এখানে ক্লিক করে তারপরে যদি
upload.php তে রিডিরেক্ট হয়ে যায়, তাহলে চিনে কি চিনে না? চিনে নাকি চিনে না? চিনে। কিন্তু আমি যদি ডিরেক্ট upload.php ওপেন করার চেষ্টা করি, চিনবে নাকি চিনবে না? চিনবে না স্যার। চিনবে না, তখন এররটা আসবে। কি এরর আসতে পারে? আনুমানিক upload.php তে যদি আমি এখন ক্লিক করি, কি টাইপের এরর আসবে? আনডিফাইন্ড upload.php কাছে এই জিনিসটা কি ও চিনে? দেখছেন আনডিফাইন্ড ইন্ডেক্স 3 নাম্বার লাইনে, আনডিফাইন্ড ইন্ডেক্স পাইছে 3 নাম্বার লাইনে। ফাইলটা আপলোড কি চিনি? চিনি না, কারণ আমি তো বাটনটা সাবমিট করে আসি নাই। বাটনটা যদি সাবমিট করে আসতাম তাহলে চিনতাম, রাইট? ওকে, তারপরে আপলোড ওকে একটা ভ্যারিয়েবল নিলাম যেটা কিনা ফ্ল্যাগ এর মতো কাজ করে। ফ্ল্যাগ আমরা শিখেছি আগে, ফ্ল্যাগ কি জিনিস? ইয়েস ওকে, একটা সেকেন্ড, একটু হ্যাং করছে। হ্যাঁ, সো ফ্ল্যাগের মতো কাজ করে। যদি 1 থাকে তাহলে আপলোড ওকে 1, যে আপলোড করার পারমিশন দিচ্ছি, আর যদি 0 হয় তাহলে আপলোড করার পারমিশন দিচ্ছি না। এটা জাস্ট একটা ফ্ল্যাগের মতো করে চিন্তা করতেছি। ইমেজ ফাইল টাইপ, ইমেজটা কি টাইপের ফাইল সেটা বোঝার জন্য আমাদের str টু লোয়ার দিলে যে কোনো পাথ আছে, যে কোনো ফরম্যাট আছে, যাই থাকে, যেই টেক্সটটাই আমি ইনপুট দেই না কেন, যেই টেক্সট ইনপুট দেই না কেন সেটাকে আমাকে লোয়ার কেসে কনভার্ট করে দিবে। একটা বিল্ট ইন ফাংশন PHP। আর পাথ ইনফো আরেকটা বিল্ট ইন ফাংশন। যে কোনো ফাংশন যদি, যে কোনো ফাইল যদি আমি দিয়ে দেই, সেটার এক্সটেনশন সহ, পাথ ইনফো এক্সটেনশন সহ সেটাকে আমাকে রিটার্ন করে দিয়ে দিবে একটা টেক্সট আকারে। সেই টেক্সটটা হতে পারে বড় হাত ছোট হাত মিলানো, সেই টেক্সটটা হতে পারে সবগুলো বড় হাতে, সেই টেক্সটটা হতে পারে সবগুলো ছোট হাতে। তো সেইটাকে সবগুলোকে আমরা ছোট হাতে কনভার্ট করে নিলাম, সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে দিলাম ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং, কম্প্যারিজন ইজি করার জন্য। তাহলে এই যে টার্গেট ফাইল এক্সটেনশন, এটার মধ্যে কি পাবো? ওই ছবিটার নাম পাবো না, পুরো নামটা পাথ সহ, নামটুকু সহ, ডট পিএনজি সেটা সহ, এক্সটেনশন সহ পেয়ে যাচ্ছে। তো ফাইল টাইপ কি বুঝতে পারবো না সেখান থেকে? এই মুহূর্তে বুঝতে পারবো না যে ফাইলটা কি টাইপের। আমার কথা বুঝতে পেরেছেন? ফাইলের এক্সটেনশন যেহেতু পাচ্ছি, আমি বলতে পারবো না একটা ফাইল যদি docx টাইপের হয়, আপনি বলতে পারেন না এটা একটা ওয়ার্ড ফাইল। একটা ফাইল যদি PHP হয়, বলতে পারেন এটা একটা PHP। HTML এক্সটেনশন হলে HTML। তো PNG হলে কি আপনি বলতে পারবেন না যে একটা PNG একটা ইমেজ ফাইল? এখন ওদের মধ্যে এগুলো বিল্ট ইন বানিয়ে দেওয়া আছে, ওদের মধ্যে এটা বিল্ট ইন বানিয়ে দেওয়া আছে, সেটা দেখতেছি। ইফ ইসেট পোস্ট সাবমিটে যদি ক্লিক করে তাহলে এই ফাংশনের মধ্যে ঢুকবে। ফাংশনে কি লেখা আছে? চেক গেট ইমেজ সাইজ, তার মধ্যে ফাইল টু আপলোড, টেম্পোরারি নেম, দ্য ভ্যারিয়েবল টেম্পোরারি নেম সেটআপ করার জন্য। এটা এখন লাগতেছে না ঠিকই, বাট পরে লাগবে। এই যে এই অংশটুকু 8 নাম্বার লাইনটা, 8 নাম্বার লাইনের এই অংশটুকু, এই যে টেম্প নেম, এটা এখন লাগবে না, পরে লাগবে, দেখাচ্ছি। ইফ চেক ফলস, কি চেক করবে? এই যে ইমেজ কি রিটার্ন করছে, ইমেজ গেট ইমেজ সাইজ, এটা কি রিটার্ন করবে? যে ফাইলটা আমরা সিলেক্ট করছি সেই ফাইলের সাইজটা। কিন্তু সেই ফাইলটা কি হতে হবে? ইমেজ হতে হবে, লিখে দেওয়া আছে গেট ইমেজ সাইজ। যদি ইমেজ সাইজ না হয়ে যদি অন্য কোনো, যদি ইমেজ না হয় অন্য কোনো কিছু হয়, তাহলে এখানে ফলস রিটার্ন করবে। আর যদি ইমেজ হয় সেই ক্ষেত্রে এখানে ট্রু রিটার্ন করবে বা একটা ভ্যালু রিটার্ন করবে। সেই ভ্যালুটা স্টোর হবে কার মধ্যে? চেকের মধ্যে। এখন চেক যদি হয় ফলস তাহলে বলবে ফাইল, চেক যদি হয় নট ফলস মানে হচ্ছে ট্রু, তখন ফাইল ইজ অ্যান ইমেজ, এই মেসেজটা দেখাবে। এন্ড চেক MIME, এইটা দেখায় হচ্ছে, এই মেসেজটার অর্থ হচ্ছে এটা দেখাবে এটা ইমেজ কিনা, এবং ইমেজ হলে এটা কি টাইপের ইমেজ, MIME কি টাইপের ইমেজ সেটা দেখাবে। যদি এটা ইমেজ হয় তাহলে এটা কি টাইপের ইমেজ। দেখি একটু সাবমিট করে, ওপেন দিলাম, আপলোড ইমেজ দিলাম, বলতেছে ফাইল ইজ অ্যান ইমেজ ড্যাশ, চেকের ভিতরে এটা এক্সিকিউট হচ্ছে, MIME এর জন্য আসতেছে, এটা একটা ইমেজ ফাইল এবং কি টাইপের ফাইল? PNG ফাইল, লোয়ার কেসে কনভার্ট করা। এখানে যদি আমি অন্য একটা ফাইল নেই, কারণ TXT ফাইল নিলাম এবং এইটাকে আমি এখন আপলোড করার চেষ্টা করব, TXT ফাইলটাকে আপলোড করার চেষ্টা করব। চুজ ফাইল, TXT ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট হলো। এখন যদি আপলোড করি, কোথায় থেকে কোথায় যায় দেখি। ফাইলের নামটা এগুলো ওকে টোকে করে আসলো,
এখানে কোনো ইমেজে কোনো কথাবার্তা বলা নাই। পাথ ইনফো এক্সটেনশন দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা টিএক্সটি ফাইল। ওকে, পাথ ইনফো এক্সটেনশন দিয়ে বুঝতে পারলাম টিএক্সটি ফাইল। এরপর ইজ সেট সাবমিট বাটন ক্লিক হয়েছে, হ্যাঁ সাবমিট বাটন ক্লিক হয়েছে। তখন চেক করবে গেট ইমেজ সাইজ, কিন্তু গেট ইমেজ সাইজ এটাকে নিতে পারবে না বিকজ এটা ইমেজ ফরম্যাটে নাই, এটা আছে টিএক্সটি ফরম্যাটে। তখন এটা রিটার্ন করবে কি, ফলস রিটার্ন করবে বা কোনো ভ্যালু রিটার্ন করবে না। ওকে, ভ্যালু রিটার্ন করবে না, অথবা রিটার্ন 0, রিটার্ন ফলস, হোয়াট এভার হয়েছে, জানি না অ্যাকচুয়ালি এটা কি রিটার্ন করে, বাট ফলস অথবা 0 যে কোনো একটা রিটার্ন করতেছে। তো সেইটাকে আমাদের চেক করতেছে এটা কি ফলস না ফলস না। যদি ফলস না হয়ে থাকে তাহলে তার মানে এটা একটা ভ্যালু আছে, ফলস না হয়ে থাকে তার মানে এটা একটা ভ্যালু আছে, তাহলে সে এটার ভিতরে ঢুকবে এবং এটা কি টাইপ সেটাকে প্রিন্ট করে দিবে এবং আপলোড ওকে পারমিশন ডান করে দিবে। আর যদি এটা ইমেজ না হয়, যেহেতু আমরা ইমেজ ছাড়াটা সিলেক্ট করতেছি, তাহলে এই জিনিসটা ট্রু হবে না, এখানে যেটা আছে সেটা ট্রু হবে না। দ্যাট মিনস চেক ইজ ইকুয়ালস টু ফলস হবে। চেক ইজ ইকুয়ালস টু ফলস যদি হয় সেক্ষেত্রে ফাইল ইজ নট অ্যান ইমেজ, এটা এক্সিকিউট হবে। ফাইল ইজ নট অ্যান ইমেজ, এটা এক্সিকিউট হবে এবং আপলোড ওকে কি করবে, 0 করে দিবে। সাবমিট করি, লেখা আসছে ফাইল ইজ নট অ্যান ইমেজ। নোটিসের মধ্যে দেখছেন রিড এরর করছে, গেট ইমেজ নিতে পারতেছে না ওই ফাইলটাকে, যে ফাইলটা আপলোড করার চেষ্টা করছি। কারণ ওইটা কি, কারণ ওইটা ইমেজ না, ওইটার এক্সটেনশন কি, ইমেজ না, ঠিক আছে, ওইটা ইমেজ না, এই জন্য এটা নিতে পারতেছে না। এইটা এখন পর্যন্ত যতটুকু করছি, আপলোড কি হয়েছে, আপলোড মধ্যে যাই দেখি, আপলোড কিন্তু হয় না। তাহলে এটা দিয়ে কি চেক করলাম, এটা দিয়ে শুধুমাত্র ফাইলটা ইমেজ কি ইমেজ না এটা চেক করছি, আর কোনো কিছু নেই। এখানে স্যার ইমেজ ফাইল টাইপ ভেরিয়েবলটা কেন ইউজ করলাম, এটা তো লাগবে, পরে আসবে স্যার, বললাম তো এই লাইনটা এখন ইউজ হচ্ছে না, এই লাইনটা এগুলো ইউজ হচ্ছে না, এগুলো পরে আসবে, দেখতেছি। মানে এটা তো একটা পোরশন দেখাইছে, এটা আরো বড়, কোডটা আরো বড়, এই যে কোড আসতেছে। তো একটা করে যাই। তো তারপরে বলতেছে যে চেক করবো যে ইমেজটা অলরেডি এক্সিস্ট করে কিনা। সামটাইমস এমন হয় না যে একটা ইমেজ অলরেডি আছে, আপনাকে বলে না যে রিপ্লেস করে নাও কপি পেস্ট করতে গেলে, অথবা এইটাকেও রাখো ওইটাকেও রাখো, কি বোথ, এই টাইপের জিনিসগুলো দেখায় না। আচ্ছা, রিপ্লেসের অপশনও থাকে। তো যদি আমরা রিপ্লেসের অপশন যদি বন্ধ করে দিতে চাই, তাহলে কি করব, ফাইল এক্সিস্ট ফাংশনটাকে কল করব এবং চেক করব এটা আগের ফাইলটাকে পাঠিয়ে দিব, টার্গেট ফাইলটাকে এটার মধ্যে পাঠিয়ে দিব এবং তারপরে চেক করব যে ওই ফাইলটা ওই নামের ফাইল আছে কিনা, এক্স্যাক্টলি ওই ফাইলের নাম ওই ফোল্ডারের মধ্যে কোথায়, আপলোডস এর মধ্যে ওই সেম নামের ফাইল আছে কিনা সেটা চেক করব। যদি থাকে তখন সরি ফাইল অলরেডি এক্সিস্ট এই মেসেজটা দেখাবো এবং আপলোড ওকে কি করে দিব, 0 করে দিব, আপলোড ওকে অফ করে দিব। ফাইল লিমিট করা যায়, সাইজ লিমিট করা যায়, 500 কিলোবাইট দেওয়া আছে এখানে। 500 কিলোবাইটের উপরে যদি কোনো সাইজ হয়, 500 কিলোবাইটের উপরে যদি কোনো সাইজ হয় তাহলে সেটাকে আমরা আপলোড করতে দিব না, এটা অফ করে দিচ্ছি, এইভাবে আপলোড ওকে 0 করে দিচ্ছি। ফাইলের সাইজ আবার লিমিট, ফাইলের টাইপ আবার লিমিট করে দেওয়া যায়। ইমেজ টাইপ, অনেক টাইপের ইমেজ টাইপ আছে না, মানে এই যে জেপিজি, জেপ্যাগ, পিএনজি, জিআইএফ এগুলো বাদে আরো আছে না, বিটম্যাপ এন্ড আদার্স দেখেছি, এসভিজি, রাইট, আরো অনেক কিছু আছে। তো সেগুলোকে আপনি আপলোড করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন শুধু অল্প কয়েক টাকায় দিতে, তো আপনি এগুলোকে ফিক্স করে দিতে পারেন যে আমি শুধুমাত্র এইগুলোকেই দিব আর বাকিগুলোকে দিব, ফিক্স করে দিতে পারেন ইমেজ ফাইল টাইপ দিয়ে। বুঝতে পারছি? একজন কোশ্চেন করলেন যিনি ইমেজ ফাইল টাইপ নিয়ে, ইমেজ ফাইল টাইপ কি বোঝা হয়ে গেছে না যে এটা কি টাইপের ফাইল, এখানে বোঝা হয়ে গেছে। সো আমি যদি এখন জেপিজি বা পিএনজি বা জেপ্যাগ বা এনিথিং নেই, এইগুলো রিলেটেড যেগুলো আছে সেগুলোকে নেই, তাহলে এটা কাজ করবে। এখন কারো মনে কোশ্চেন আসছে যে এখানে দিলাম হচ্ছে ছোট হাতের গুলোতে চেক করতেছে, why do we use str to lower case, পুরো স্ট্রিংটাকে ছোট করে নিলাম, ছোট হাতে করে নিলাম, কারণ এইখানে তো আমরা ছোট হাত দিয়ে চেক করতেছি, এই জন্য অন্য যে জায়গায় ইউজ করবো সে জায়গায় ছোট হাত দিয়ে চেক করতেছি, এই জন্য আর কিছুই না। আপনি যদি আপার কেস করে নিতে চান ইটস অলসো ওকে, তখন এখানে আপার কেস দিয়ে চেক করুন। বুঝতে পারছি? ওকে, তো এইটা হচ্ছে কমপ্লিট কোড, এখানে কমপ্লিট কোডটা দেওয়া আছে, দেখাচ্ছি। স্যার এইটুকু তো
এটা ইউজ করতে পারি? এইটা করতে পারেন, আরো অনেকগুলো আছে। আমার কাছে এইটা ইজি মনে হয়েছে মানে স্টুডেন্টদের জন্য, আরো অনেকগুলো আছে। আপলোড এইচপি লিখে সার্চ দিলেই এইটা তো আমরা আছি। এর বাইরে স্ট্যাক ওভারফ্লোতে অনেক কিছু আছে, টিউটোরিয়ালস পয়েন্টে আছে, গিগস ফর গিগসে আছে, ব্লা 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 ব্লা। এগুলো আমার কাছে তেমন একটা ইন্টারেস্টিং লাগে না। যদি কোড যদিও ছোট, বাট এখানে বেশি কিছু হ্যান্ডেল করে নাই, এই জন্য আমার কাছে তেমন একটা পছন্দ লাগে ওদের গুলো। ঠিক আছে, আপনার ইচ্ছা, আমার কোনো সে নাই স্যার, যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, একই জিনিস। এই যে একটাই নিয়ম আছে আপলোড করার ব্যাপারটা, এরকম আরো আছে। সো এই কোডটুকু তো এই পর্যন্ত তো আমরা বুঝছি, তাই না? ভ্যালিডেশন পর্যন্ত আমরা বুঝছি না কি কি করা যাবে, কি করা যাবে না। আচ্ছা, এখন দেখি আপলোড তো করা আমরা এখন পর্যন্ত দেখলাম না। এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, আমাদের ছবিটাই অনেক বড় আছে, 700-800 কিলোবাইট আছে, আমরা এটাকে 900 করে দিই, 900 কিলোবাইট করে দিই। আচ্ছা, প্রথমে ছোটই রাখি, 500 রাখি, এররটা দেখার জন্য। ওকে, এখন হচ্ছে আপলোড করব। আপলোড করাটা দেখবো। আপলোড কিভাবে করবো? আমরা তো এই দেখেন যেসব জায়গাতে আমরা এরর করাইছি নিজেরা, সেসব জায়গায় আপলোড ওকে 0 করাই দিছি, 0 0 0। ঠিক আছে, এখন চেক করবে ইফ আপলোড ওকে ইজ 0, তাহলে দেখাবে সরি ইউর ফাইল ওয়াজ নট আপলোডেড। আর যদি কিনা 0 না হয়ে 1 হয়, সেক্ষেত্রে এলস কি হবে? এলস এর ভিতরে আবার ইফ এর মধ্যে চেক করতেছি মুভ আপলোডেড ফাইল, মুভ আপলোডেড ফাইল ইজ দ্য ফাংশন যেটা দিয়ে মুভ করবে, ফাংশনটা কপি করবে। এখন আসতেছে কপি করার পালা। এতক্ষণ আমরা খালি চেকিং করছি সবকিছু, এখন তো কপি করিনি। এখানে হচ্ছে এখন এই ফাংশনটা কল করতেছে, মুভ আপলোডেড ফাইল। কোন ফাইলটা? ফাইল টু আপলোড, টেম্পোরারি নেম, টার্গেট ফাইল। কাকে আপলোড করব এবং কোথায় আপলোড করব, বুঝতে পারছি? কাকে আপলোড করব এবং কোথায় আপলোড করব। তো কাকে আপলোড করতেছি? ফাইল থেকে যেই ডাটাটা যাচ্ছে সেইটা, ইনপুট ফিল্ড থেকে যে ডাটাটা যাচ্ছে কোনটা? ফাইল টু আপলোড, এইটা। আর কোথায় আপলোড করব? টার্গেট ফাইল। টার্গেট ফাইল কোথায়? টার্গেট ডিরেক্টরি, তারপরে বেস নেম। এই ফাইলটা এখানে আপলোড হবে। বেস নেমও ম্যাচ করতে হবে, বেস নেমও ম্যাচ করতে হবে। দিস বেস নেম শুড বি ম্যাচড উইথ দিস, এটার সাথে এটা ম্যাচ করতে হবে। সো এই দুটো যখন এই দুটোকে পাঠালাম, এটা যদি ট্রু হয়, এটার অর্থ কি? ইফ এইটার অর্থ কি? ট্রু না? মানে যদি ট্রু হয়, এটার অর্থ তো এটাই নাকি অন্য কোনো কিছু? এটার অর্থ হচ্ছে ট্রু হয়। যদি ট্রু হয় তখন ইকো করব দ্য ফাইল, ফাইলটার নাম কি সেটা, দ্য ফাইল, ফাইলটার নাম কি? এই যে বেস নেম আমরা উপরে আগে দেখে আসছি না, নেম কিভাবে সিলেক্ট করে, উপরে আগে দেখে আসছি। তো এইটা হ্যাজ বিন আপলোড। আর যদি এটাও না হয় তাহলে এটা আসবে, বাট এই এররটা তেমন একটা আসে না। এররটা খুব মানে রেয়ার কেসে এররটা আসে, কোনো ইন্টারসেপশন হইলে বা কিছু ইন্টারেক্ট করলে তখন এররটা আসে। আদারওয়াইজ এই এররটা আসে, অথবা ফাইল হ্যাজ বিন আপলোডেড এটা আসে। তো প্রথমে আমরা এরর করে দেখি। লেটস সে আমরা প্রথমে টিএক্সটি ফাইলটাকে আপলোড করার চেষ্টা করি। ওপেন দিলাম, আপলোড দিলাম, লেখা আসছে ফাইল ইজ নট অ্যান ইমেজ, সরি অনলি। কি কি ফাইল যাইতে পারবে লেখছে দেখেন। এই ফাংশনটা ট্রিগার হয়েছে, এই ফাংশনটা ট্রিগার হয়েছে, এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে। এইটা এক্সিকিউট হয়েছে, হয় নাই, কারণ এই নামে ফাইল অলরেডি এক্সিস্ট করে না। এটা এক্সিকিউট হয়েছে, হয় নাই, কারণ এটা 500 কিলোবাইটের উপরে না। এটা এক্সিকিউট হয়েছে, ইয়েস, কারণ এটা টাইপটা এই কয়টা টাইপের মধ্যে। এবং তারপরে আপলোড হইতে দেয় না, যেহেতু এগুলো 0, তো এইটার মধ্যে ঢুকেই নাই। এলসে এসে সরি ইউর ফাইল কই গেল, সরি ইউর ফাইল ওয়াজ নট আপলোডেড, এটা লেখা আছে। আচ্ছা, এখন আমরা অন্য একটা ফাইল আপলোড করি। আমাদের কাছে যে ছবিটা আছে, ছবিটা আপলোড করি। এই applet.png আপলোড দিলাম, আপলোড হয় নাই। প্রথমে এটা ফাইলটা মানে ইমেজ কিনা সেটা চেক করছে, চেক করে বলছে ফাইল ইজ অ্যান ইমেজ, ফাইল ইজ অ্যান ইমেজ, টাইপ কি ইমেজ এবং পিএনজি। তারপরে দেখছে ফাইলটা অলরেডি এক্সিস্ট করে কিনা, ফাইল এক্সিস্ট করে না, এই জন্য কোনো এরর দেয় নাই। তারপরে দেখছে ফাইলের সাইজ 500 কিলোবাইটের থেকে বড় কিনা, হ্যাঁ, ইউর ফাইল ইজ টু লার্জ, ইউর ফাইল ইজ টু লার্জ। তারপরে সরি ইউর ফাইল ওয়াজ নট আপলোডেড। এখন আমরা যদি এটাকে 500টাকে আমরা আরো বড় করে দিই, 900 করে দিই, সাবমিট করব। এখন দেখি তো আপলোড হয় কিনা। আপলোড করার ট্রাই করলাম, আপলোড হয়ে গেছে।
file is an image. The file nameটা কি ছিল? The file nameটা হচ্ছে capture.png has been uploaded. Capture.png has been uploaded. Now let's try to upload it again. See my file আবার আপলোড করতে হবে। Oh by the way, আপলোড হইছে কিনা চেক করব না? এই যে আপলোড ফোল্ডারে ঢুকলাম। আপলোড হইছে? সার্ভারে ডাটা আসছে? ডাটা আসছে। এই ফাইলটা আবার আপলোড করা ট্রাই করি। ওপেন আপলোড হয় নাই, কারণ কি the file already exists. এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে একটা কিছু রিনেম করে দিতে পারি না? এরকম একটা সিনারিও হইলে নেমের সাথে +1 +2 +3 রিনেম করে দিতে পারি না? নতুন যেটা আপলোড হবে সেটা সেটার নাম হবে যে capture1.png something like this. আমরা করতে পারি। আচ্ছা, সেটা কি ডাইনামিক করতে হবে নাকি স্ট্যাটিক করলেও হবে? ডাইনামিক করতে হবে অবশ্যই, তাই না? আগে কোনটা আছে চেক করতে হবে, তারপরে সেটা শিখছি। ওকে, এইটা ছিল আপলোড। এই ছিল হচ্ছে আপলোড। আমরা আজকে জেসন ধরতে পারলাম না। আমি স্টার্ট করতাম, বাট অনেকের আবার 4টা থেকে নাকি 6টা ক্লাস আছে বলবো। সো এটা স্টার্ট করব, নেক্সট ক্লাসে স্টার্ট করব। সো নেক্সট ক্লাসে 14 তারিখে আমাদের প্রথমে কুইজ হবে 2:10 2:15 2:15 স্টার্ট হবে। 2:10 এর মধ্যে সবাই ক্লাসে থাকবে। 2:10 থেকে আমি ব্রিফ করব কেমনে কেমনে কি আনসার করতে হবে, কি করতে হবে না, কোনটা করবেন কোনটা করবেন না, আমি বলে দিব। আজকে ডিসকাস সেখানে সবকিছু বলে দিব। এই কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপলোডস একটু প্র্যাকটিস করে নিই কোডটা বাসায়। হ্যাঁ, আর আরেকটা কাজ আছে বলতেছি। ও সরি, আমি জিপটা নিব। হ্যাঁ, ফাইলটা আমি দিয়ে দিছি, এটার উপর একটু প্র্যাকটিস করবেন। আর আরেকটা কাজ হচ্ছে একটুখানি জেসনটার মানে কি দরকার নাই, মানে জেসন কি সেটা দেখেন। এগুলো ভিতরে কিছু পড়ার দরকার নেই, খালি জেসন কি জিনিস সেটা একটু পড়েন। জাস্ট সার্চ দিন যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ জেসন, এটা একটু সার্চ দিন কি জিনিস এটা একটু বোঝার চেষ্টা করুন, তাই হবে। আর কিছু করতে হবে না, ভাষায় একটু কাজ। আর অবশ্যই ওই ফর্মটা ওই স্টুডেন্টদের ওই যে প্রজেক্টের ইনফরমেশনগুলো অবশ্যই স্যাটারডের মধ্যে সাবমিট করে দিবেন। আমি সবকিছু নোটিস করে দিব, ঠিক আছে? নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ। স্যার, প্রজেক্ট কি আমরা ম্যানেজমেন্ট বেসই করব? এটা করাটা রিকমেন্ডেড, আপনি করতে হবে, কোনো ম্যান্ডেটরি না। আপনি যদি মনে করেন ম্যানেজমেন্ট ছাড়া করতে যাচ্ছেন অন্য কোনো কিছু করতে পারেন, বাট মেক শিওর যে আমি যা যা শেখাচ্ছি সবকিছু জানি এখানে ইউজ করা হয়। যেমন ধরেন আমি সেশন শিখাবো, আমি এই যে ফর্ম হ্যান্ডলিং শিখাচ্ছি, সেশন শিখাচ্ছি, কুকি শিখাবো, তারপর জেসন শিখাবো, তারপরে এই যে ইনক্লুড রিকোয়ার্ড ইউজ করতেছি, এগুলো সবকিছু যদি আপনি ইউজ করতে পারেন আর আপনি যদি গেমও বানান, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার। Anyone else? Any question, sir? Okay. স্যার, ওয়েবপেজ কি রেসপন্সিভ হইতে হবে? ওগুলা মিডের পরের ব্যাপার স্যার, এগুলো নিয়ে এত এখন বদার হয়ে গেছে। রেসপন্সিভ করা আমি শিখাবো, রেসপন্সিভ কিভাবে করে আমি শিখাবো। মানে স্যার, সিএসএস আমরা কখন শিখবো? মিডের পরে সেকেন্ড উইকে, মিডের পরে সেকেন্ড উইকে। কারণ আমাদের হাতে যে সময় আমার মনে হচ্ছে সে সময় আমরা আসলে ডেটাবেজও মিডটার্মে শেষ করতে পারবো, ঠিক আছে? যদিও আমরা একটা মেকআপ পাবো স্যাটারডেতে 19 তারিখ, তারপর লাভ হবে না তেমন, দেখা যাক। আর কোনো কোশ্চেন এনিওয়ান? যদি না থাকে ইউ গাইস ক্যান লিভ, আর ওইটা কমপ্লিট করেন, আমি নোটিস করে দেবো সবকিছু। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।